হ্যালো স্টুডেন্টস, এই ভিডিওতে তাহলে আমরা সেন্ট্রাল ডগমার যে প্রথম স্টেপ অর্থাৎ রেপ্লিকেশন বা ডিএনএ রেপ্লিকেশন নিয়ে আমরা পড়া শুরু করব। হেডিং করো রেপ্লিকেশন বা ডিএনএ রেপ্লিকেশন। প্রচণ্ড গুরুত্বপূর্ণ পদ্ধতি বোর্ডের জন্য এবং নিটের জন্য, এখান থেকে অনেক কোয়েশ্চেন আসে, খুব ইম্পর্টেন্ট প্রসেস। তাহলে রেপ্লিকেশন বা ডিএনএ রেপ্লিকেশন কাকে বলবো? দ্য বায়োকেমিক্যাল প্রসেস অফ সিনথেসিস অফ ডিএনএ মলিকিউল অফ মিরর ইমেজ অন এ টেমপ্লেট ডিএনএ ইজ কল্ড ডিএনএ রেপ্লিকেশন। তাহলে যে পদ্ধতিতে একদম হুবহু টেমপ্লেট ডিএনএকে কপি করে পুরো মিরর, মানে একদম আয়নায় যেমন আমাদের সেম আসে সেম জিনিস, তো একেবারে হুবহু নতুন কপি তৈরি করার পদ্ধতিকে বলা হয় ডিএনএর কপি তৈরি করার পদ্ধতিকে বলা হয় ডিএনএ রেপ্লিকেশন। মানে এই মিরর ইমেজ কেন বলছি? ধরো এই একটা ডিএনএ, এই ডিএনএর মধ্যে যদি এরকম সিকোয়েন্স থাকে, ধরো এ টি জি সি সি টি এ জি সি, তাহলে এখানে কি আছে? টি এ সি জি জি এ টি সি জি। তাহলে এখান থেকে রেপ্লিকেশন মানে কি? একটা থেকে দুটো ডিএনএ তৈরি হবে। তো আলটিমেটলি যে দুটো ডিএনএ তৈরি হবে, ধরো 1 2 3 4 5 6 7 8 9, নটা নিউক্লিওটাইড, 9 পেয়ার, 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এরাও কিন্তু 9 পেয়ার্স অফ নিউক্লিওটাইড লম্বাই ডিএনএ তৈরি হবে। এবং এখানে ধরো এ টি জি সি সি, তাহলে এ টি জি সি সি টি এ জি সি টি এ জি সি। ওকে, এখানেও তাই, এ টি জি সি সি টি এ জি সি। এখানে তাহলে কী হবে? টি এ সি জি জি এ টি সি জি, টি এ সি জি জি এ টি সি জি। একদম কমপ্লিমেন্টারি। তো তাহলে দেখো একদম এই ডিএনএটার যা সিকোয়েন্স, প্রথমটায় এ টি, তাই তো? এখানে এ, এখানে টি, এটা দেখো এখানে এ, এখানে টি, এখানে এ, এখানে টি, সেম এখানে টি, এখানে এ, দেখো টি এ টি এ, একদম সবকটা মেলালে একদম এর মধ্যে যা আছে একেবারে মিরর ইমেজ, হুবহু সেম, কিন্তু নতুন ডিএনএ তৈরি হবে। তাহলে একটা থেকে দুটো ডিএনএ তৈরি হবে, এই দুটো ডিএনএ কিন্তু একদম হুবহু সেম, অরিজিনাল কপিটার মতো। একেই আমরা বলবো ডিএনএ রেপ্লিকেশন। এবারে ডিএনএ রেপ্লিকেশন কোথায় হবে এবং কখন হবে, এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমরা দুটো সেল আঁকছি। এটা ধরো আমি একটা প্রোক্যারিওটিক কোষ আঁকলাম, এটা ধরো একটা প্রোক্যারিওটিক কোষ, ওকে। এটা ধরো একটা ইউক্যারিওটিক কোষ। আমি যদি বলি যে প্রোক্যারিওটিক কোষ এবং ইউক্যারিওটিক কোষের মধ্যে একটা পার্থক্য বলো, সব থেকে প্রধান পার্থক্য কোনটা? যে ইউক্যারিওটিক কোষের মধ্যে কিন্তু স্যার আমরা নিউক্লিয়াস দেখতে পাবো, তাই না? ইউক্যারিওটিক কোষের মধ্যে আমরা নিউক্লিয়াস দেখতে পাবো, আমরা কিন্তু প্রোক্যারিওটিক কোষের মধ্যে নিউক্লিয়াস দেখতে পাবো না। প্রোক্যারিওটিক কোষে তাহলে ডিএনএ থাকে কোথায়? ডিএনএ সাইটোপ্লাজমেই থাকবে, তাই না? তাহলে এই সাইটোপ্লাজমের মধ্যেই ডিএনএ থাকবে। কিন্তু আমরা যদি ইউক্যারিওটিক কোষ দেখি, অর্থাৎ আমাদের যে দেহ কোষ, আমাদের ক্ষেত্রে কি সাইটোপ্লাজমে ডিএনএ থাকবে? না, আমাদের ক্ষেত্রে ডিএনএ থাকে কিন্তু নিউক্লিয়াসের মধ্যে, তাই না? ওই যে নিউক্লিয় জালিকা যে আমরা পড়েছিলাম, সেই নিউক্লিয় জালিকার মধ্যে থাকে ডিএনএ। তাহলে ইউক্যারিওট আর প্রোক্যারিওটের মধ্যে পার্থক্য দেখো, ইউক্যারিওটের ডিএনএ আছে নিউক্লিয়াসের ভেতরে, প্রোক্যারিওটের ডিএনএ আছে সাইটোপ্লাজমে। তাহলে এটা হচ্ছে একটা প্রোক্যারিওটিক সেল, এটা একটা ইউক্যারিওটিক কোষ, ইউক্যারিওটিক সেল, ওকে। আরেকটা পার্থক্য দেখো, প্রোক্যারিওটের ডিএনএ কিন্তু সার্কুলার ডিএনএ, ইউক্যারিওটের ডিএনএ কিন্তু লিনিয়ার, মানে লম্বা ডিএনএ, তাই না? আমি প্রশ্ন করলাম যে রেপ্লিকেশনটা কোথায় হবে? রেপ্লিকেশনটা যেখানে ডিএনএ থাকবে সেখানেই হবে। তাহলে প্রোক্যারিওটদের ক্ষেত্রে রেপ্লিকেশন কোথায় হবে? সাইট অফ রেপ্লিকেশন। তাহলে সাইট অফ রেপ্লিকেশন ইন প্রোক্যারিওটস আমরা কোথায় দেখব? সাইটোপ্লাজমে। আর ইন ইউক্যারিওটস আমরা কোথায় দেখব? ইনসাইড দ্য নিউক্লিয়াস, তাই তো? ডিএনএ কিন্তু কখনো নিউক্লিয়াসের বাইরে আসবে না, জেনে রাখো। ডিএনএ কিন্তু কখনো নিউক্লিয়াসের বাইরে আসবে না। মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে ডিএনএ থাকে সেটা মাইটোকন্ড্রিয়াল ডিএনএ, সে মাইটোকন্ড্রিয়ার ভেতরেই থাকবে, আমাদের ক্ষেত্রে বলছি। আর উদ্ভিদের ক্ষেত্রে তো প্লাস্টিডিয়াল ডিএনএও থাকে, সেটা প্লাস্টিডের ভেতরে থাকবে। তো আপাতত আমরা আমাদের জেনেটিক যে ডিএনএ, মানে
নিউক্লিয়ার ডিএনএ নিয়ে কথা বলছি। এই নিউক্লিয়ার ডিএনএ কিন্তু নিউক্লিয়াসের ভেতরেই থাকবে, কখনো কিন্তু সাইটোপ্লাজমে বেরিয়ে আসবে না রেপ্লিকেশনের জন্য। তাহলে রেপ্লিকেশন কিন্তু এর মধ্যেই হবে। আর এর ক্ষেত্রে সাইটোপ্লাজম আছে, নিউক্লিয়াস যেহেতু নেই, প্রোক্যারিওটদের রেপ্লিকেশন সাইটোপ্লাজমের মধ্যেই হবে। এবার হচ্ছে কখন হবে রেপ্লিকেশনটা? রেপ্লিকেশনটা আমাদের ক্ষেত্রে তো যে সেল সাইকেল হয়, সেল সাইকেল মনে করো ইউক্যারিওটদের যে মাইটোসিসের আগে সেল সাইকেল হয়, সেই সেল সাইকেলের এই ধরো এম ফেজ, G1 ফেজ, এস ফেজ, G2 ফেজ, মনে আছে? এই এস ফেজটার নাম তো এস ফর কি? এস ফর সিনথেসিস ফেজ না? তাহলে এর নাম কেন সিনথেসিস ফেজ? একে এত কেন ইম্পর্টেন্স দেওয়া হয়েছে এই ফেজটাকে? G1 ফেজেও তো প্রোটিন সিনথেসিস হয়, আরএনএ সিনথেসিস হয়, G2তেও তো প্রোটিন সিনথেসিস হয়, আরএনএ সিনথেসিস হয়, তাদেরকে এত গুরুত্ব দেওয়া হয়নি। কিন্তু একে এত গুরুত্ব দিয়ে এই ফেজটার নাম পুরো এস ফেজ দেওয়া হয়েছে। আমরা তো G1, G2, G3 তাও বলতে পারতাম, কিন্তু এস ফেজকে সিনথেসিস ফেজ একটা আলাদা নাম দেওয়া হয়েছে, কারণ এখানে ডিএনএ সিনথেসিস হয়, মানে রেপ্লিকেশনটা কিন্তু এই এস ফেজে হবে। এটা আমাদের জেনেটিক মেটেরিয়াল, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, তাই তাকে এত বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়েছে। বোঝা গেছে? তাহলে ইউক্যারিওটদের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র এস ফেজ, আর অন্য কোনো সময় কিন্তু হবে না, একদম নির্দিষ্ট শুধুমাত্র এস ফেজেই কিন্তু ডিএনএ রেপ্লিকেশন হবে। প্রোক্যারিওটদের ক্ষেত্রে তো আর মাইটোটিক সেল ডিভিশন হবে না। তাহলে প্রোক্যারিওটদের ক্ষেত্রে কিন্তু আমরা এরকম সেল সাইকেল, এরকম স্পষ্ট সেল সাইকেল দেখতে পাবো না। প্রোক্যারিওট মানে ধরো ব্যাকটেরিয়া, ধরো এটা একটা ব্যাকটেরিয়া, এই একটা ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমের মধ্যে এই ধরো ডিএনএ আছে, তাই তো? তাহলে এই ব্যাকটেরিয়াটা এককোষী সিঙ্গল সেলড, এর ধরো রিপ্রোডাকশান হলো, মানে একটা থেকে দুটো ব্যাকটেরিয়া তৈরি হলো। তাহলে দুটো যদি ব্যাকটেরিয়া তৈরি হয়, প্রত্যেকটা ব্যাকটেরিয়ার মধ্যে একটা করে ডিএনএ যাবে, তাই তো? তাহলে এদের এই রিপ্রোডাকশানের আগেই কিন্তু ওদের রেপ্লিকেশন করে নিতে হবে, কারণ যদি একটা থেকে দুটো ডিএনএ তৈরি না হয়, তাহলে দুটো সেলে দুটো ডিএনএ যাবে কী করে? বোঝা গেছে? তাহলে এদের কিন্তু রিপ্রোডাকশনের আগেই কিন্তু ওদের রেপ্লিকেশনটা হয়। ওদের এরকম নির্দিষ্ট কোনো বাধা ধরা সময় নেই যে একদম এস ফেজ এইটুকু সময়ের মধ্যেই হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে কখন হবে এবং কোথায় হবে বুঝতে পেরেছো? একটা স্ক্রিনশট নিয়ে নাও, মুছে দেবো আমি। ওকে, এবার তাহলে আমরা আর একটা জিনিসে আসি। আমাদের সিলেবাসে মেনলি প্রোক্যারিওটের রেপ্লিকেশনটাই পড়তে হয়, আমরা প্রোক্যারিওট সম্বন্ধেই পড়বো। দু একটা কথা আমি ইউক্যারিওট সম্বন্ধে বলে দেবো। আমি এদিকে একটা প্রোক্যারিওটের ডিএনএ আঁকছি, এদিকে একটা ইউক্যারিওটের ডিএনএ আঁকছি। ওকে, ধরো এটা একটা প্রোক্যারিওটের ডিএনএ। নিশ্চয়ই বোঝা যাচ্ছে, সার্কুলার ডিএনএ। ওকে, ভিডিওটা একটু বড় হবে, কিছু করার নেই, কারণ এটা অনেক বড় প্রসেস। আমি একদম ডিটেলে বলবো যাতে যে কোনো পরীক্ষায় তোমাদের এটা কাজে লাগে, এমনকি ভবিষ্যতে কেউ জেনেটিক্স নিয়ে পড়লে গ্র্যাজুয়েশনেও কিন্তু এটা কাজে লাগবে তোমাদের। ওকে, পুরো কনসেপচুয়াল টপিক। তাহলে এটা একটা প্রোক্যারিওটের ডিএনএ, সার্কুলার ডিএনএ, আর এখানে আমি একটা ইউক্যারিওটের ডিএনএ আঁকছি, লিনিয়ার ডিএনএ। ওকে, এবারে আমি বোঝার সুবিধার জন্য এত জটিলটাকে আমি সহজ করে সরল করে আঁকছি। এই ডিএনএকেই আমরা এরমভাবে আঁকি, একদম স্ট্রেট, হাইড্রোজেন বন্ড আছে, আমি আর আঁকলাম না। তাহলে একেও সহজ করে আঁকলে কেমন হবে? এরকম হাইড্রোজেন বন্ড তো অবশ্যই আছে, আমি আর আঁকছি না। এবারে এটা ইউক্যারিওটের ডিএনএ, এটা প্রোক্যারিওটের ডিএনএ। তাহলে আবার পার্থক্যটা বলছি, এদের হচ্ছে লিনিয়ার ডিএনএ, মানে আমাদের লিনিয়ার ডিএনএ, প্রোক্যারিওটদের সার্কুলার ডিএনএ। এবার ধরো এক চান্সে এখান থেকে এইটুকু রিজিয়নের মধ্যে এক রেপ্লিকেশন হবে, এখান থেকে এইটুকুর মধ্যে এক চান্সের রেপ্লিকেশন হবে, এখান থেকে এইটুকুর মধ্যে এক চান্সের রেপ্লিকেশন হবে। তাহলে এই অংশগুলোকে বলা হয় রেপ্লিকেশন ইউনিট, বা এক কথায় বলা হয় রেপ্লিকন। ওকে, রেপ্লিকন মানে রেপ্লিকেশন ইউনিট, অর্থাৎ এক চান্সে যেটুকু অংশের মধ্যে ডিএনএ রেপ্লিকেশন হবে। প্রোক্যারিওটদের পুরো ডিএনএটার মধ্যে এক চান্সে রেপ্লিকেশন হয়, অর্থাৎ প্রোক্যারিওটের ডিএনএকে আমরা বলবো সিঙ্গল রেপ্লিকন। ক্লিয়ার? প্রোক্যারিওটদের ডিএনএতে রেপ্লিকেশন একবার শুরু হবে, হয়ে পুরোটা একসঙ্গেই হবে, ভাগে ভাগে হয় না।
কিন্তু ইউক্যারিওটদের ডিএনএটা ছোট্ট ছোট্ট ভাগে ভাগে এক একটা অংশে এক এক চান্সে রেপ্লিকেশন হয়। তাহলে ইউক্যারিওটদের আমরা বলতে পারি যে ইউক্যারিওটদের ডিএনএকে আমরা বলতে পারি মাল্টিপল রেপ্লিকন, নিশ্চয়ই বলতে পারি, কারণ একাধিক রেপ্লিকন আছে বা রেপ্লিকেশন ইউনিট আছে। এবার এই রেপ্লিকনের মাঝামাঝি অংশ থেকে রেপ্লিকেশন প্রসেসটা শুরু হয়। ওকে, ধরো এই অংশ থেকে প্রসেসটা শুরু হবে, হয়ে প্রসেসটা বাই ডিরেকশনাল, মানে এদিকেও যাবে এদিকেও যাবে, দুদিকেই একসঙ্গে হবে। তাহলে এই রেপ্লিকনের জন্য প্রসেসটা শুরু হবে ধরো এই পয়েন্টে, এই রেপ্লিকনের জন্য ধরো প্রসেসটা শুরু হবে এই পয়েন্টে, বুঝতে পারছো? এই রেপ্লিকনটার জন্য ধরো প্রসেসটা শুরু হবে এই পয়েন্টে, এখান থেকে এদিকে হবে, এখান থেকে এদিকে হবে, এখান থেকে এদিকে হবে, এখান থেকে এদিকে হবে। তাহলে যে পয়েন্ট থেকে শুরু হয় তাকে আমরা বলতে পারি অরিজিন অফ রেপ্লিকেশন। যে পয়েন্টটা থেকে শুরু হবে তাহলে অরিজিন অফ রেপ্লিকেশন, অরিজিন অফ রেপ্লিকেশন বলতে পারি, অথবা একে বলা হয় রেপ্লিকেটর, রেপ্লিকেটর। তাহলে ধরো আমি ইস্টের কথা বলছি, ইস্ট, স্যাকারোমাইসিস সেরিভেসি, ইস্ট। ইস্ট তো একটা ইউক্যারিওট, একটা ছত্রাক। তো ইস্টের ডিএনএতে দেখা গেছে প্রায় 400খানা রেপ্লিকন আছে। ভালো করে শোনো, ইস্টের যে লম্বা ডিএনএ তার মধ্যে প্রায় 400খানা রেপ্লিকন আছে। তার মানে 400 ভাগে রেপ্লিকেশন হয়। তাহলে 400টা যদি রেপ্লিকন থাকে তাহলে কটা অরিজিন অফ রেপ্লিকেশন বা কটা রেপ্লিকেটর আছে বা ইনিশিয়েশন পয়েন্ট কটা আছে? প্রত্যেকটা রেপ্লিকনের একটা করে ইনিশিয়েশন পয়েন্ট, তার মানে 400খানা কিন্তু অরিজিন অফ রেপ্লিকেশন আছে। আমি বললাম প্রোক্যারিওটদের, প্রোক্যারিওট মানে আমরা কোন এক্সাম্পল নিয়ে পড়ি? এটা ধরে রাখো ইকোলাই। ওকে, ইকোলাই এর ডিএনএ যত আবিষ্কার হয়েছে প্রোক্যারিওটের ওপর ডিএনএ রেপ্লিকেশন নিয়ে সব কিন্তু ইকোলাইয়ের ওপর হয়েছে। তাহলে আমরা প্রোক্যারিওটিক রেপ্লিকেশনে যা যা কথা বলবো সব কিন্তু ইকোলাইয়ের রেসপেক্টে। তাহলে এইটা একটা ইকোলাইয়ের ডিএনএ। আমি বললাম এই ডিএনএর একটা পয়েন্ট থেকে রেপ্লিকেশন শুরু হবে, হয়ে পুরো ডিএনএতে এক চান্সে রেপ্লিকেশন হবে। তাহলে সেই ইনিশিয়েশন পয়েন্টটা ধরো এই অংশটা, এইটুকু অংশ থেকে রেপ্লিকেশনটা শুরু হবে, এর মাঝামাঝি কোনো একটা পয়েন্ট থেকে রেপ্লিকেশন শুরু হবে ধরো এই পয়েন্ট থেকে, হয়ে এটা এদিকেও যাবে, প্রসেসটা এদিকেও যাবে। ওকে, মানে এদিকেও যাবে এদিকেও যাবে। তাহলে এটা হচ্ছে প্রোক্যারিওটের ডিএনএর ইনিশিয়েশন পয়েন্ট বা অরিজিন অফ রেপ্লিকেশন। এই প্রোক্যারিওটদের যে অরিজিন পয়েন্ট এর একটা নাম আছে, একে বলা হয় অরিসি। ওকে, অরিজিন অফ ক্রোমোজোমাল রেপ্লিকেশন, অরিজিন অফ ক্রোমোজোমাল রেপ্লিকেশন। এই অরিজিন থেকে অরি নেওয়া হয়েছে, ক্রোমোজোম থেকে সি নেওয়া হয়েছে, নিয়ে এই অরিজিন পয়েন্টটার নাম হচ্ছে অরিসি। আর ইস্টের ক্ষেত্রে যদি আমরা বলি, ইস্টের যে অরিজিন অফ রেপ্লিকেশন যে পয়েন্টটা তাকে বলা হয় ARS। ARS এর ফুল ফর্ম কি? অটোনোমাসলি রেপ্লিকেটিং, অটোনোমাসলি রেপ্লিকেটিং সিকোয়েন্স, মনে থাকবে? তাহলে ইস্টের কটা ARS? কি অ্যান্সার হবে? 400টা। যদি 400টার মতো রেপ্লিকন হয়, এবার এক্স্যাক্টলি 400 না হতে পারে, 400-র কাছাকাছি, তাহলে যটা রেপ্লিকন তটাই হচ্ছে তার অরিজিন পয়েন্ট বা ইনিশিয়েশন পয়েন্ট। তাহলে ARS হচ্ছে ইউক্যারিওটদের ইনিশিয়েশন পয়েন্টকে ARS বলা হয়, প্রোক্যারিওটদের অরিজিন পয়েন্টকে অরিসি বলা হয়। ওকে, আমরা বললাম যে ইউক্যারিওট নিয়ে খুব একটা কথা বলবো না, আমরা প্রোক্যারিওট নিয়ে কথা বলবো। আরেকটা কোয়েশ্চেন, যে ইউক্যারিওটদের ক্ষেত্রে পুরো ডিএনএটা একটা সিঙ্গেল রেপ্লিকন না হয়ে কেন অসংখ্য রেপ্লিকনে বিভক্ত হয়েছে? এর পেছনে কি কোনো কারণ আছে, সিগনিফিক্যান্ট কারণ আছে? অবশ্যই আছে। একটু আগেই আমি বললাম যে ইউক্যারিওটদের রেপ্লিকেশনটা হবে শুধুমাত্র এস ফেজে, ফলে একদম সময় কিন্তু নির্দিষ্ট। আর ইউক্যারিওটের ডিএনএ কিন্তু অনেক বড় হয়, মানে প্রোক্যারিওটের ডিএনএর তুলনায় কিন্তু কয়েক হাজার কয়েক লক্ষ গুণ বড় হতে পারে ইউক্যারিওটের ডিএনএ। তাহলে এদের রেপ্লিকেশন হওয়ার সময়টা অনেক কম এস ফেজের মধ্যে, এত বড় ডিএনএ। তাহলে এটার যদি ধরো এই ডিএনএটাকে আমি আবার রাখছি এখানে, ধরো এই হচ্ছে ডিএনএটা, এর যদি একটাই অরিজিন পয়েন্ট থাকতো, ধরো এখান থেকে প্রসেসটা শুরু হয়ে পুরোটা এক চান্সে হবে, এর ক্ষেত্রে কি হয়েছে, এখান থেকেও যখন শুরু হচ্ছে, এখান থেকেও তখন শুরু হচ্ছে, এখান থেকেও শুরু হচ্ছে, একই টাইমে সব জায়গায় শুরু হচ্ছে, হয়ে সব দিকে যাচ্ছে, এখান থেকে এইটুকু, এখান থেকে এইটুকু, এখান থেকে এইটুকু। তাহলে কোনটার ক্ষেত্রে আগে রেপ্লিকেশন হবে? অল্প সময়, নিশ্চয়ই এটার ক্ষেত্রে, কারণ ছোটো ছোটো সেগমেন্টে ভাগ হয়ে গেছে। তাহলে ওই অল্প সময়ের মধ্যে এত বড় ডিএনএ রেপ্লিকেশন করতে হবে বলেই কিন্তু ইউক্যারিওটের ডিএনএটা অসংখ্য রেপ্লিকনে বিভক্ত হয়েছে, কিন্তু প্রোক্যারিওটদের সেই সময়েরও অত তাড়া নেই এবং তার ডিএনএ সাইজও খুবই ছোট,
ফলে সময়ের তাড়া থাকলেও তার মধ্যে মানে ইজিলি হয়ে যাবে। এই কারণে কিন্তু প্রোক্যারিওটদের সিঙ্গেল রেপ্লিকন, ইউক্যারিওটদের মাল্টিপল রেপ্লিকন। একটা স্ক্রিনশট নিয়ে নাও, আমি ছবিটা মুছে দেব, মুছে এবারে আমি সম্পূর্ণ প্রোক্যারিওটের রেপ্লিকেশনে চলে আসছি। ওকে, স্ক্রিনশট নিশ্চয়ই নেওয়া হয়ে গেছে। আমরা একটু অডিসি সম্বন্ধে এবার জানবো, অডিসিটা কেমন দেখতে, কারণ সেখান থেকেই প্রসেসটা শুরু হবে। তো তার নিশ্চয়ই কোনো না কোনো বিশেষত থাকবে, মানে কী বলবো, কিছু নিশ্চয়ই তার আইডেন্টিফাইং মার্ক থাকবে, যেটা দেখে বুঝতে পারবে যে সেখান থেকে প্রসেসটা শুরু হতে হবে। এই অডিসি রিজিয়ানটা 245 বেস পেয়ার লং রিজিয়ান। আমরা বেস পেয়ার বা নিউক্লিওটাইড পেয়ার জানি, নতুন করে বলার কিছু নেই। আমি এইটুকু অংশকে বড় করে আঁকছি। ধরো এই হচ্ছে অডিসি রিজিয়ানটা, যেখান দিয়ে প্রসেসটা শুরু হবে। তাহলে পুরো ডিএনএটা অনেক বড় গোল করে আছে। আমি শুধুমাত্র অডিসি রিজিয়ানটা ধরো এঁকেছি। এই অডিসি রিজিয়ানটাতে কয়েকটা নির্দিষ্ট জায়গা থাকে, এই 1, 2, 3টে। এই জায়গাটা আমি আর হাইড্রোজেন বন্ডগুলোকে লম্বা লম্বা দাগ দিচ্ছি না, আমি একটু অন্যরকম কালার দিয়ে, মানে বুঝতে সুবিধা হওয়ার জন্য আমি একটু তেরছাভাবে দাগগুলো দিচ্ছি, যাতে তোমাদের চোখে বেশি পড়ে এই রিজিয়ানটা। এই রিজিয়ানগুলো আমি 3টে রিজিয়ান আঁকলাম, আর 4টে রিজিয়ান থাকে একটু ছেড়ে ছেড়ে, এগুলি যেমন গায়ে গায়ে একটু গ্যাপ দিয়ে দিয়ে এই রিজিয়ানগুলো প্রত্যেকটা 13 নিউক্লিওটাইড বা 13 বেস পেয়ার লম্বা লম্বা রিজিয়ান। 13 বেস পেয়ার লম্বা লম্বা রিজিয়ান এগুলো প্রত্যেকটা। আর এগুলো প্রত্যেকটা 9 বেস পেয়ার লম্বা লম্বা রিজিয়ান, 9 বেস পেয়ার লম্বা লম্বা রিজিয়ান। এই 13 বেস পেয়ার রিজিয়ানগুলোর একটা নাম আছে, এদেরকে বলা হয় 13 মার, MER। কেন 13 মার? একটা থাকলে মনোমার, 2 থাকলে ডাইমার, 3টে থাকলে ট্রাইমার, সেই অনুযায়ী 13 নিউক্লিওটাইড পেয়ার থাকে বলে এর নাম 13 মার। একই রকমভাবে 9 বেস পেয়ার রিজিয়ানগুলোর নাম কি হওয়া উচিত? তাহলে 9 মার। ওকে, এবারে এই রিজিয়ানগুলোর বৈশিষ্ট্য কী? এবার প্রশ্ন করতে পারে যে স্যার আপনি তো বললেন যে অডিসিটা 245 বেস পেয়ার লম্বা, কিন্তু এখানে আপনি 3টে রিজিয়ান আঁকলেন 13 বিপি করে, তাহলে 3 13 39, আর এখানে 4 9 36। তাহলে 36 আর 39 যোগ করলে কোথায় 245 হচ্ছে? আমি 245 বলেছি, কিন্তু একদম এখান থেকে শুরু করে এত অবধি। দেখো মাঝখানে কিন্তু আরও অনেক রিজিয়ান আছে, যেগুলো অত স্পেসিফিক না বলে সেই সম্বন্ধে আমাদের কিছু পড়তে হয় না। বোঝা গেছে? তো সব মিলিয়ে মোট এখান থেকে শুরু করে এতখানির মধ্যে হচ্ছে মোট 245 বেস পেয়ার লম্বা। এবার এই 13 মার এর সিগনিফিকেন্স কী, মানে এর মধ্যে স্পেশাল কি আছে, বা এই 9 বেস পেয়ার বা 9 মার এই যে 4টে রিজিয়ান এর বিশেষত কী, তাই না? এর মধ্যে এই 13 মার বা 13 বিপি রিজিয়ানগুলোকে আমরা বলতে পারি AT রিচ রিজিয়ান। তার মানে এগুলো তো বেস পেয়ার বা নিউক্লিওটাইড পেয়ার, তো এখানে A ডাবল বন্ড টি এর পরিমাণই বেশি, GC প্রায় নেই বললেই চলে। জি এর সঙ্গে সি এর তো ট্রিপল বন্ড থাকে, তো GC এই রিজিয়ানটায় প্রায় নেই বললেই চলে। আর এই 9 বিপি রিজিয়ানগুলোর কি বৈশিষ্ট্য? এই 9 বিপি রিজিয়ানগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এখানে একটা নির্দিষ্ট প্রোটিন এসে বাইন্ড করতে পারে, তাই এই 9 বিপি রিজিয়ানগুলোকে বলা হয় DNA A বক্স। কেন? কারণ DNA A প্রোটিন এই রিজিয়ানে এসে বাইন্ড করার ফলেই কিন্তু রেপ্লিকেশনটা শুরু হবে, মানে রেপ্লিকেশনের একদম প্রথম ফেজটা শুরু হবে। প্রথমেই বলে রাখি, এই ডিএনএ রেপ্লিকেশন এই পদ্ধতিটাকে আমরা 3টে স্টেপে ভাগ করে পড়তে পারি। একটা হচ্ছে ইনিশিয়েশন অফ রেপ্লিকেশন, মানে শুরু হবে প্রসেসটা। নেক্সট এলংগেশন, অর্থাৎ ডিএনএ চেন লম্বা হবে। আর লাস্ট স্টেপ হচ্ছে টার্মিনেশন, অর্থাৎ প্রসেসটা শেষ হবে। তাহলে ডিএনএ রেপ্লিকেশনকে আমরা 3টে ধাপে ভাগ করে পড়তে পারি, ইনিশিয়েশন, এলংগেশন এবং টার্মিনেশন। শুরু, চেন লম্বা হবে, ডিএনএ চেন লম্বা হবে, এবং টার্মিনেশন মানে সমাপ্তি। তাহলে এবারে আমরা দেখি কি হয়। ডিএনএ এ বক্স, আমি বললাম এখানে একটা প্রোটিন বাইন্ড করে যার নাম হচ্ছে ডিএনএ এ প্রোটিন। একটু ভালো করে লক্ষ্য করো, আমি ডিএনএটা কিন্তু অদ্ভুতভাবে লিখেছি, ডিটা বড় হাতের লিখেছি, এনএ ছোট হাতের লিখেছি, আবার এটা বড় হাতের লিখেছি। ডিএনএ এ প্রোটিন বললাম বলে কিন্তু এরমভাবে। এবার প্রোটিন মানে সেই প্রোটিনকে কোড করে এমন নিশ্চয়ই নির্দিষ্ট জিন আছে। আমাদের দেহে তো যে প্রোটিনই তৈরি হোক না কেন, তাকে তৈরি করার জন্য নির্দিষ্ট জিন থাকতে হয়।
তাহলে ডিএনএ এ প্রোটিনটা তৈরি করার জন্য ওই ইকোলাইয়ের দেহে, আমরা তো ইকোলাই নিয়ে পড়ছি, তাহলে ইকোলাইয়ের ডিএনএর মধ্যে নির্দিষ্ট জিন আছে, সেই জিন যদি আমরা লিখি তাহলে আমরা লিখবো এরকমভাবে ডিএনএ এ জিন। তাহলে জিন লেখার সময় ডিএনএ সব ছোট হাতের, প্রোটিন লেখার সময় যেই প্রোটিনগুলোর নাম এরকম অ্যালফাবেট দিয়ে হবে সেক্ষেত্রে ডিটা বড় হাতের, এনে ছোট হাতের। এই নিয়মটা মেনটেন করা ভালো, সব বইতে হয়তো মেনটেন করেও না বা সবাই হয়তো জানেও না। আবার ধরো আমরা একটা প্রোটিনের নাম পাবো পরে বা এনজাইমের নাম, সেটা হচ্ছে ডিএনএ ধরো পলিমারেজ, সেক্ষেত্রে কিন্তু ডিএনএ পুরো বড় হাতের। ডিএনএ পলিমারেজ সম্বন্ধে আমি পরে বলবো, সেক্ষেত্রে কিন্তু পুরো ডিএনএটাই বড় হাতে লিখেছি। কেন? কারণ কোনো অ্যালফাবেট নেই তারপরে। তাহলে অ্যালফাবেট দিয়ে যে প্রোটিনের নামগুলো সেক্ষেত্রে এই নিয়মটা ফলো করার চেষ্টা করবে। তাহলে প্রথমে কী হবে, ডিএনএ এ প্রোটিন আসবে এবং ডিএনএ এ প্রোটিন এসে এই রিজিয়নটায় বাইন্ড করবে। তাহলে ছবিটা কেমন হওয়া উচিত? এই আমাদের অরিসি রিজিয়ন, তার 13 মার রিজিয়নগুলো যেমন ছিল তেমনই আছে। 13 মারের বৈশিষ্ট্য আমি কি বললাম? 13 মারের বৈশিষ্ট্য হচ্ছে এই রিজিয়নে এ ডাবল বন্ড টি এর পরিমাণ বেশি, জিসি প্রায় নেই। আর তারপরে এই 9 মার রিজিয়নগুলো কি বললাম? এখানে এক ধরনের প্রোটিন এসে বাইন্ড করবে, যেই প্রোটিনের নাম হচ্ছে ডিএনএ এ প্রোটিন। ভালো কথা, ডিএনএ এ প্রোটিন এলো, ডিএনএ এ প্রোটিন এসে এই রিজিয়নটাতে এই বক্সগুলোর সাথে বাইন্ড করে অসংখ্য ডিএনএ এ প্রোটিন চলে আসে, প্রায় 8টা বা 10টা প্রোটিন এসে বাইন্ড করে এরমভাবে। বাইন্ড করার পর কি হয়, এই রিজিয়নটা এই ডিএনএ এ প্রোটিনগুলোকে পেঁচিয়ে ধরে, র্যাপ করে ফেলে। তাহলে র্যাপ করে ফেললে সেই ছবিটা কেমন হবে দেখো তো, আমি এখানটা আঁকছি, এরকম হওয়া উচিত না ছবিটা? এরকম হওয়া উচিত। এই রিজিয়নটাতে এগুলো হচ্ছে ওই 13 মার রিজিয়নগুলো, ওকে। তারপরে এই হচ্ছে 9 মার রিজিয়নগুলো, এবং এই 9 মার রিজিয়নগুলো কাকে র্যাপ করেছে? এই ডিএনএ এ প্রোটিনগুলোকে র্যাপ করেছে। তাহলে এগুলো হচ্ছে ডিএনএ এ প্রোটিন। জেনে রাখো এই ডিএনএ এ প্রোটিন হচ্ছে এটিপি ডিপেন্ডেন্ট প্রোটিন। এরা কিন্তু এটিপির ওপর নির্ভরশীল, এরা এটিপির হাইড্রোলিসিস করে, এটিপিকে ভাঙে, সেখান থেকে কিন্তু এনার্জি রিলিজ করে, এবং সেই এনার্জি কি করে? সেই এনার্জি এই হাইড্রোজেন বন্ড ভাঙতে হেল্প করে। আমরা জানি যে এ ডাবল বন্ড টি হয় এবং জি ট্রিপল বন্ড সি হয়। কোন বন্ডকে ভাঙা ইজি? কম এনার্জি খরচ হবে। এটিকে ভাঙা অবশ্যই ইজি, কারণ ডাবল বন্ড। ট্রিপল বন্ড ভাঙতে বেশি এনার্জি লাগবে। এই রিজিয়নটাতে আমি বললাম না এটির পরিমাণ বেশি, এটি রিচ রিজিয়ন, এই দেখো লিখে দিয়েছি আমি। তাহলে এই এনার্জির প্রভাবে কি হয়, এই পাশের যে অঞ্চল সেই অঞ্চলের এটি বন্ডগুলো ভেঙে এই রিজিয়নটা ওপেন হয়ে যায়। তাহলে এই রিজিয়নটা যদি ওপেন হয়ে যায় সেই ছবিটা কেমন হবে? আমি এখানটা মুছবো, একটা স্ক্রিনশট নিয়ে নাও, আমাকে বারবার কিন্তু মুছতে হবে, ওকে। তাহলে আমি এই ওপরটা মুছছি। তাহলে ছবিটা কি এরকম হবে দেখো। তাহলে এই রিজিয়নগুলো পরপর ওই এটি রিচ বা 13 মার রিজিয়নগুলো ছিল, বাকি রিজিয়নে কিন্তু হাইড্রোজেন বন্ড আছে। আমি এবারে হাইড্রোজেন বন্ডগুলো এঁকে দিচ্ছি, সব জায়গাতেই কিন্তু হাইড্রোজেন বন্ড আছে, আমরা এতক্ষণ আঁকছিলাম না। হাইড্রোজেন বন্ড কিন্তু এরকম আছে। তার মধ্যে এই রিজিয়নগুলো ধরো এখান থেকে এত অবধি একটা 9 মার, এখান থেকে এত অবধি একটা 9 মার, এরকম 4টে 9 মার আছে, আমি রাখছি না, প্রত্যেকটা 9 নিউক্লিওটাইড লং, এবং এইখানটাতে ওই ডিএনএ এ প্রোটিনগুলো বাইন্ড করেছিল। এত অবধি বোঝা গেল? তাহলে এই রিজিয়নটা দেখো কেমন ছিল। এই রিজিয়নটা এরকম ছিল, এখানটা হাইড্রোজেন বন্ড ছিল, তাই না, 13 মারের।
এই রিজিয়নটায় হাইড্রোজেন বন্ডগুলো ভেঙে গেল। তাহলে হাইড্রোজেন বন্ড যদি ভেঙে যায় তাহলে এই রিজিয়নটা ডিএনএ ওপেন হয়ে গেল না? আমাকে তো ডিএনএকে ওপেন করতে হবে, তবেই তো নতুন ডিএনএ তৈরি হবে। তাহলে এই প্রথম ডিএনএকে ওপেন করার কাজটা করলো কে? কাজটা করলো হচ্ছে ডিএনএ এ প্রোটিন। ডিএনএটা ওপেন হওয়ার ফলে এই যে ফোলা মতো অংশটা তৈরি হলো, ডিএনএটা ওপেন হওয়ার ফলে এই যে ফোলা মতো অংশটা তৈরি হলো, একে বলা হয় রেপ্লিকেশন বাবল। বাবলের মতো স্ট্রাকচার তৈরি হলো, রেপ্লিকেশন বাবল। তাহলে এক্ষেত্রে এই ছবিতে কেমন হবে? এই ছবির মধ্যেও তাহলে একটা অংশে আমি এর মধ্যে আঁকছি, ধরো তাহলে এর মধ্যে একটা অংশে এরম ওপেন হয়ে গেছে জায়গাটা, তার মাঝখানের হাইড্রোজেন বন্ডটা ভেঙে গেছে, তাই না? ওকে, এবারে এই রেপ্লিকেশন বাবেলের তাহলে মাঝামাঝি একটা রিজিয়ন থেকে প্রসেসটা শুরু হবে, হয় প্রসেসটা এদিকেও যাবে এদিকেও যাবে। আমি তো বললাম যে রেপ্লিকেশন ইজ এ বাই ডিরেকশনাল প্রসেস। রেপ্লিকেশন ইজ এ বাই ডিরেকশনাল প্রসেস, দুদিকেই হয়, একটা পয়েন্ট থেকে শুরু হয়ে ও দুদিকেই মুভ করে। এবারে আমি এই ছবিটাও মুছে দিচ্ছি। এবার ডিএনএ এ প্রোটিনের কাজ হয়ে গেছে, ওরা চলে যাবে। তাহলে আমি শুধুমাত্র এবারে এইটুকু অংশকে আঁকছি, এতখানি অংশকে দেখো। তাহলে এখন ডিএনএটার অবস্থা হচ্ছে এরকম। ঠিক, এদিকেও হাইড্রোজেন বন্ড আছে, এদিকেও হাইড্রোজেন বন্ড সব আছে। এই জায়গাটা ওপেন হয়েছে। এর ধরো একটা মিড পয়েন্ট থেকে, মোটামুটি ধরো এই পয়েন্ট থেকে রেপ্লিকেশন প্রসেসটা শুরু হবে, হয়ে এদিকেও হবে এদিকেও হবে। ওকে, তাহলে এদিকে যা হয় এদিকেও সেম জিনিস হয়। তাহলে আমরা আমাদের বোঝার সুবিধার জন্য একটা হাফ নিয়েই কথা বলি, এদিকে যা হবে ওদিকে সেম হবে। তাহলে আমি এই রেপ্লিকেশন বাবলটার একটা হাফকে মুছে দিচ্ছি। এ নাও, আমি এই রাইট সাইডটা মুছে দিলাম। তাহলে একটা এরকম ওয়াই লাইক স্ট্রাকচার হলো, ওয়াই শেপের স্ট্রাকচার হলো। এবার আমি ডিরেকশন দিয়ে দিই। তাহলে এটা 5 প্রাইম এন্ড, এটা ধরো 3 প্রাইম এন্ড, এটা 3 প্রাইম এন্ড, এটা হচ্ছে 5 প্রাইম এন্ড। একটা ওয়াই লাইক স্ট্রাকচার হলো। এই ওয়াই লাইক স্ট্রাকচারটাকে বলা হয় রেপ্লিকেশন ফর্ক। ওকে, এই যে ওয়াই লাইক স্ট্রাকচারটা, বিশেষ করে এই রিজিয়নটাকে বলা হয় রেপ্লিকেশন ফর্ক। তাহলে রেপ্লিকেশন শুরু হবে এই পয়েন্ট থেকে, তাই তো? তাহলে একে আমরা বলবো ইনিশিয়েশন পয়েন্ট বা অরিজিন পয়েন্ট, আর এই দিকটা হচ্ছে রেপ্লিকেশন ফর্কের দিকটা। ওকে, এবারে রেপ্লিকেশন কি শুধুমাত্র এইটুকু অংশের মধ্যে হবে নাকি পুরো ডিএনএতে হবে? পুরো ডিএনএর মধ্যে হবে। তাহলে পুরো ডিএনএতে হতে গেলে বাকি অংশে তো হাইড্রোজেন বন্ড এখনও আছে। ডিএনএ এ প্রোটিন তো শুধুমাত্র এই 13 মার রিজিয়নটার হাইড্রোজেন বন্ডটাকে ভাঙলো। তাহলে বাকি অংশের হাইড্রোজেন বন্ডকে ভাঙবে কে? তার জন্য আরেকটা প্রোটিন আসবে। সেই প্রোটিনটার নাম কি? সেই প্রোটিনটার নাম হচ্ছে, এখানে এসে যুক্ত হবে, এই প্রোটিনটার নাম হচ্ছে ডিএনএ বি প্রোটিন, অথবা এর আরেকটা নাম আছে, কি নাম? হেলিকেজ। কিছুতেই যেন আমরা এই প্রোটিনগুলোর নাম না বলি, বোর্ডের পরীক্ষায় আসবে হেলিকেজের ভূমিকা কী বা ডিএনএ এ প্রোটিনের ভূমিকা কী, এরকম ভূমিকা আসবে। তো এই ছবি সহ কিন্তু আমাদের লিখতে হবে। তাহলে ডিএনএ বি প্রোটিন বা হেলিকেজ এসে এখানে যুক্ত হয় এই রেপ্লিকেশন ফর্কে, যে আস্তে আস্তে এদিকে মুভ করবে, আস্তে আস্তে এদিকে মুভ করবে, হাইড্রোজেন বন্ড ভাঙতে 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 এগোবে। এই ডিএনএ বি প্রোটিনও কিন্তু এটিপি ডিপেন্ডেন্ট প্রোটিন, কারণ এনার্জির প্রয়োজন হবে এটিপি ডিপেন্ডেন্ট প্রোটিন হাইড্রোজেন বন্ড ভাঙার জন্য। এই ডিএনএ বি প্রোটিনকে এখানে এনে বাইন্ড করতে হেল্প করে অনেকগুলো প্রোটিন। আবার বলি, এই ডিএনএ বি প্রোটিনকে এই নির্দিষ্ট জায়গায় এনে বাইন্ড করতে হেল্প করে অনেকগুলো প্রোটিন। সেই প্রোটিনগুলোর নাম কি কি? ডিএনএ সি প্রোটিন, ডিএনএ টি প্রোটিন, প্রাই এ প্রোটিন, প্রাই বি প্রোটিন এবং প্রাই সি প্রোটিন। তাহলে এই 5টা প্রোটিন একত্রে ডিএনএ বি প্রোটিনের সঙ্গে প্রথমে যুক্ত হয়, হয়ে একটা কমপ্লেক্স তৈরি করে, 6টা প্রোটিনের একটা কমপ্লেক্স তৈরি হয়, হয়ে এরা এসে এই নির্দিষ্ট জায়গায় ডিএনএ বি প্রোটিনকে বাইন্ড করিয়ে দেয়, করার পর কিন্তু বাকি 5 জন ওখান থেকে চলে যায়। তাহলে এই 5 জন প্রোটিনের কাজ কি? এই 5টা প্রোটিনের কাজ কি? ডিএনএ বি প্রোটিনকে এই নির্দিষ্ট জায়গায় বাইন্ড করানোর। এই পুরো যে প্রোটিন কমপ্লেক্সটা, এই পুরো প্রোটিন কমপ্লেক্সটাকে বলা হয় প্রাইমোজোম কমপ্লেক্স। মনে থাকবে, প্রাইমোজোম কমপ্লেক্স। তাহলে প্রাইমোজোম কমপ্লেক্সের মধ্যে কি কি থাকে? ডিএনএ বি প্রোটিন, ডিএনএ সি প্রোটিন, ডিএনএ টি প্রোটিন, প্রাই এ প্রোটিন, প্রাই বি প্রোটিন, প্রাই সি প্রোটিন। এই 6টা প্রোটিনকে একসঙ্গে বলা হয় প্রাইমোজোম কমপ্লেক্স। প্রাইমোজোম কমপ্লেক্সের কাজ হচ্ছে এসে নির্দিষ্ট জায়গায় ডিএনএ বি প্রোটিনকে বাইন্ড করানো,
তারপর তারা আবার চলে যায়। ক্লিয়ার? তাহলে প্রাইমোজোম বুঝে গেছি। আচ্ছা, এবারে আরেকটা ইম্পর্টেন্ট প্রোটিনের নাম বলি। দেখো এই যে এত কষ্ট করে হাইড্রোজেন বন্ডকে ভাঙা হলো, এখানে যদি এ থাকে, এখানে টি আছে, কমপ্লিমেন্টারি, তাই তো এরা আগে জুড়ে ছিল, তো এদেরকে জোর করে ভাঙা হলো। ভাঙার পর এদের মধ্যে আবার জুড়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকবে না? এদেরকে ভাঙা হয়েছে গায়ের জোরে, মানে এনার্জি দিয়ে, এবার তো এদের আবার জুড়ে যাওয়ার টেন্ডেন্সি থাকবে। তো ভাঙা হলো তো রেপ্লিকেশন করার জন্য, যদি আবার জুড়ে যায় তাহলে কি রেপ্লিকেশন হবে? হবে না। তো যাতে না জুড়তে পারে তার জন্য এই যে এখন তাহলে এই স্ট্র্যান্ডগুলোকে আমি কি বলবো? সিঙ্গেল স্ট্র্যান্ড বলবো না? ডাবল স্ট্র্যান্ডেড অবস্থায় ছিল কিন্তু হাইড্রোজেন বন্ড ভেঙে গেছে, তাহলে সিঙ্গেল স্ট্র্যান্ডেড অবস্থায় হয়েছে। এদের গায়ে টেট্রামেরিক এরকম প্রোটিন বাইন্ড করে, এক ধরনের টেট্রামেরিক প্রোটিন। এই প্রোটিনগুলোর নাম কি? দেখো 4টে করে আমি সাব ইউনিট আঁকছি। এই প্রোটিনগুলো হচ্ছে টেট্রামেরিক প্রোটিন, এরকম 4টে করে সাব ইউনিট থাকে এদের স্ট্রাকচারে। এই টেট্রামেরিক প্রোটিনগুলোর নাম হচ্ছে এসএসবি প্রোটিন। ফুল ফর্ম কি? সিঙ্গল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। নামের মধ্যেই তো আছে সিঙ্গল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। সিঙ্গল স্ট্র্যান্ডেড অবস্থায় এসে বাইন্ড করছে, তাই না? সিঙ্গল স্ট্র্যান্ড অবস্থায় এসে বাইন্ড করছে, তাই একে বলা হয় সিঙ্গল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। এই প্রোটিনটার আরেকটা নাম আছে, এদেরকে বলা হয় এইচডিপি, অর্থাৎ হেলিক্স ডিস্টেবিলাইজিং প্রোটিন। এইচডিপি, হেলিক্স ডিস্টেবিলাইজিং প্রোটিন। ক্লিয়ার? তাহলে এই পুরো সিঙ্গল স্ট্র্যান্ড জুড়ে কিন্তু এই এসএসবি প্রোটিন বাইন্ড করবে, এবং একটা এসএসবি প্রোটিন বাইন্ড করলে সে তার পাশে আরেকটা প্রোটিনকে বাইন্ড করতে হেল্প করে, এবং এই এসএসবি প্রোটিন যেমন এই স্ট্র্যান্ডের সঙ্গে বাইন্ড করে থাকে, ভালো করে দেখো প্রত্যেকটা এসএসবি প্রোটিন তার পাশের এসএসবি প্রোটিনের সঙ্গেও কিন্তু অ্যাটাচড অবস্থায় রয়েছে। এই বাইন্ডিং যে প্যাটার্নটা, একে বলা হয় কোঅপারেটিভ বাইন্ডিং। তাহলে এসএসবি প্রোটিন একটা বাইন্ড করে আরেকটাকে বাইন্ড করতে হেল্প করে পাশেরটাকে, এই প্রসেসটাকে বলা হয় কোঅপারেটিভ বাইন্ডিং। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এসএসবি প্রোটিন কেন বাইন্ড করলো? যাতে কি না এই সেপারেটেড স্ট্র্যান্ডের মধ্যে আবার রিইউনিয়ন না হয়ে যায়। এত অবধি ক্লিয়ার? আচ্ছা, এবারে আমরা ডিএনএটাকে যত ইজি করে আঁকলাম, ডিএনএ কি এরকম হয়? এত সহজ হয় এরকম স্ট্রেট? এরকম না। ডিএনএ তো এরকম পেঁচানো, তাহলে তার একটা রিজিয়ন ধরো ওপেন হয়েছে, তাহলে ডিএনএ এরকম। আমাদের তো ওয়াটসন ক্রিক মডেল পড়া আছে তো। তাহলে ডিএনএ এরকম, সব হাইড্রোজেন বন্ড ভর্তি, নারকেল দড়ির মতো, তাই না? নারকেল দড়ি যেমন পেঁচানো থাকে। এবারে সেই পেঁচানো যে নারকেল দড়ি, যাকে আমরা ছাড়ানো যায়, তো তার ধরো একটা কোনো ফ্রি এন্ড নেই, আরেকটা এন্ড ধরো কোনো ফ্রি নেই, তাকে যদি আমি সমানে ছাড়াতে থাকি তাহলে আলটিমেটলি কী হবে? পিছন দিকে গিয়ে বেশি কয়েলিং হয়ে যাবে না? তাহলে এখানে যে এখানে কোন প্রোটিনটা বাইন্ড করেছে এই হাইড্রোজেন বন্ড ভাঙার জন্য? হেলিকেজ বা ডিএনএ বি প্রোটিন। তাহলে যত এই হাইড্রোজেন বন্ডকে ভাঙতে এগোচ্ছে, তত পিছন দিকে কি হবে? পিছন দিকে এই ডিএনএর মধ্যে সুপার কয়েলিং হয়ে যাবে না? জট পাকিয়ে যাবে না? তাহলে ডিএনএ যদি পিছন দিকে জট পাকিয়ে যায়, তাহলে একটা সময় তো আসবে যখন আর একে খোলা সম্ভব হবে না, তাই না? তাহলে সেই সমস্যা সমাধানের জন্য কি হয়? এখানে আরেকটা প্রোটিন এসে বাইন্ড করে, যার নাম হচ্ছে টোপো আইসোমারেজ 2, অথবা এর আরেকটা নাম আছে ডিএনএ গাইরেজ। একটু প্রথম নামগুলো মনে রাখতে অসুবিধা হবে মনে হতে পারে, 1-2বার পড়বে বা ভিডিওটা বারবার দেখে নেবে, 1-2 দিনের মধ্যে একদম রেপ্লিকেশন জলের মতো মাথায় ঢুকে যাবে, কোনো অসুবিধা নেই। তাহলে টোপো আইসোমারেজ 2 বা ডিএনএ গাইরেজ ও কী করে? ও ডিএনএর দুটো স্ট্র্যান্ডে কাট করলেই একটা ফ্রি এন্ড পেয়ে যায়। তাহলে যেটা জট পাকিয়ে যাচ্ছিল তাকে উল্টো দিকে ঘোরাবে, রিভার্স কয়েলিং করবে, তাহলে জটটা ছেড়ে যাবে, আবার তাকে রিঅ্যাসোসিয়েট করে দেবে, মানে আবার তাকে জুড়ে দেবে, লাইগেট করে দেবে। তাহলে কাটবে, দুটো স্ট্র্যান্ডেই কাটবে, কেটে উল্টো দিকে ঘোরাবে, যেই প্যাঁচটা ছেড়ে যাবে আবার জুড়ে দেবে। তাহলে এরকমভাবে এই সুপার কয়েলিং থেকে বাঁচায় হচ্ছে যে প্রোটিন, তার নাম টোপো আইসোমারেজ 2 বা ডিএনএ গাইডেজ। টোপো আইসোমারেজ 1 বলেও আরেকটা এনজাইম হয়, যেটা এদের ক্ষেত্রে কাজ করে না, সেটা সিঙ্গেল স্ট্র্যান্ডেডে কাট করে, সেটা সম্বন্ধে আমাদের জানতে হবে না। তাহলে টোপো আইসোমারেজ 2 বা ডিএনএ গাইডেজ বোঝা গেছে? স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, তাহলে এখন দেখো রেপ্লিকেশনের জন্য সব কিছু রেডি। তাহলে এই পিছন দিকে আরও একটা প্রোটিন বাইন্ড করেছে, যার নাম হচ্ছে টোপো আইসোমারেজ 2 বা ডিএনএ গাইরেজ, GYRASE গাইরেজ। ক্লিয়ার? আমি এবার এই ছবিটাকে বড় করে আঁকছি।
মানে যে ছবিটা আমরা বইতে সাধারণত দেখতে পাই, বইতে আমরা কিরকম ছবি দেখতে পাই, বইতে আমরা দেখতে পাই এরকম ধরনের ছবি, এরকম ছবি, তাই না? ফাইভ প্রাইম টু 3 প্রাইম, 3 প্রাইম টু 5 প্রাইম। তাহলে এই ফর্কের এখানে কে বসে আছে, কোন এনজাইম যে হাইড্রোজেন বন্ড ভাঙতে ভাঙতে এদিকে এগোবে আস্তে আস্তে, তার নাম কি? ডিএনএ বি প্রোটিন বা হেলিকেজ। আমি আর লিখছি না। পিছন দিকে যাতে সুপার কয়েলিং না হয়, সেই সুপার কয়েলিং ছাড়ানোর জন্য কোন প্রোটিন এসে বাইন্ড করে গেছে? ডিএনএ গাইরেজ বা টোপো আইসোমারেজ 2। এখানে যাতে এই স্ট্র্যান্ড যে ওপেন হয়েছে তারা যাতে জুড়ে না যায়, তার জন্য তাদের গায়ে কোন এনজাইম বা কোন প্রোটিন বাইন্ড করে আছে? এসএসবি বা এইচডিপি, সিঙ্গল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন বা হেলিক্স ডিস্টেবিলাইজিং প্রোটিন। পুরোটা জুড়েই আছে, আমি আর একে সময় নষ্ট করছি না। তাহলে এখন রেপ্লিকেশনটা শুরু করলেই হয়, বাকি সব কিন্তু পুরো ক্ষেত্র কিন্তু প্রস্তুত, তাই না? যুদ্ধের পুরো ক্ষেত্র প্রস্তুত, খালি প্রসেসটা শুরু করতে পারলে হয়। এই যে স্ট্র্যান্ড, এর মধ্যে তো পরপর নিউক্লিওটাইড আছে রে বাবা। তাহলে এদেরকে কপি করে নতুন স্ট্র্যান্ড তৈরি হবে, এটাকে কপি করে নতুন স্ট্র্যান্ড তৈরি হবে, একে কপি করে নতুন স্ট্র্যান্ড তৈরি হবে। তাহলে ছাঁচের মতো এখানে যেমন আছে তার কমপ্লিমেন্টারি পরপর নিউক্লিওটাইড আসবে। তাহলে এদেরকে আমরা এখন কি বলবো? টেমপ্লেট স্ট্র্যান্ড বলবো। টেমপ্লেট মানে ছাঁচ। তাহলে ডিএনএটা যে ওপেন হয়ে গেল, ডিএনএ ওপেন হওয়ার ফলে যে দুটো স্ট্র্যান্ড তৈরি হলো, সিঙ্গল স্ট্র্যান্ড, এরা তাহলে এখন টেমপ্লেট হিসেবে কাজ করবে, টেমপ্লেট বা ছাঁচ। রেপ্লিকেশন প্রসেসটা করবে মেনলি যে এনজাইমটা, তার নাম কি? তার নাম হচ্ছে ডিএনএ পলিমারেজ। একটু ডিএনএ পলিমারেজ সম্বন্ধে বলি। তাহলে রেপ্লিকেশন করবে যে এনজাইমটা, তার নাম হচ্ছে ডিএনএ পলিমারেজ এনজাইম। কেন পলিমারেজ এনজাইম? ডিএনএর যে এক একটা চেন, এই এক একটা চেনের নাম কি? ডিএনএর এক একটা চেনের নাম না পলিনিউক্লিওটাইড চেন না? পিএনসি 11-এর নিউক্লিক অ্যাসিডের ভিডিও দেখে নেবে, তাহলে মনে পড়ে যাবে যদি ভুলে গিয়ে থাকো। তাহলে এই যে পলিনিউক্লিওটাইড চেন, যে এখন নতুন যে পলিনিউক্লিওটাইড চেন তৈরি করবে, সেই পলিনিউক্লিওটাইডের চেন তৈরি করার জন্য কি পলিমার তৈরি করবে, নিউক্লিওটাইডের পলিমার তৈরি করবে। তাহলে পলিমার যে তৈরি করছে, তার মধ্যে যে নিউক্লিওটাইডগুলো আসবে, সেই নিউক্লিওটাইডগুলো কোন নিউক্লিওটাইড? রাইবো নিউক্লিওটাইড নাকি ডিঅক্সি রাইবো নিউক্লিওটাইড? ডিএনএ তৈরি হচ্ছে তো, তাহলে কোন নিউক্লিওটাইড হওয়া উচিত? ডিঅক্সি রাইবো নিউক্লিওটাইড। তাহলে ডিঅক্সি রাইবো নিউক্লিওটাইডের পলিমার তৈরি করবে, তাই এই এনজাইমের নাম হচ্ছে ডিএনএ পলিমারেজ। মানে ডিএনএ তৈরি করার জন্য পলিমারেজ অ্যাক্টিভিটি শো করবে। ক্লিয়ার? প্রোক্যারিওটদের ক্ষেত্রে কথা বলছি আমরা এখন, ইকোলাইয়ের। তাহলে প্রোক্যারিওটদের 3 রকম ডিএনএ পলিমারেজ দেখতে পাওয়া যায়। ডিএনএ পলিমারেজ 1, যাকে শর্টে বলবো ডিএনএ পল 1, ডিএনএ পলিমারেজ 2, যাকে শর্টে বলবো ডিএনএ পল 2, এবং ডিএনএ পলিমারেজ 3, যাকে শর্টে বলবো ডিএনএ পল 3। আমাদের ডিএনএ পল 1 আর ডিএনএ পল 3 সম্বন্ধে একটু জানতে হবে, জেনে রাখো, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আসে এখান থেকে। প্রথম কথা হচ্ছে ডিএনএ পলিমারেজ 1কে বলা হয় কর্নবার্গ এনজাইম। কর্নবার্গ এনজাইম, ওকে। সায়েন্টিস্ট কর্নবার্গ সর্বপ্রথম এই এনজাইমটা আবিষ্কার করেছিলেন, তার নাম অনুসারে ডিএনএ পল 1কে বলা হয় কর্নবার্গ এনজাইম। নিচে আসে যে which of the following enzyme is also known as Kornberg enzyme? DNA pol 1, DNA pol 2, DNA pol 3, RNA polymerase, বিভিন্ন অপশান দেবে, অ্যান্সার হচ্ছে ডিএনএ পল 1। ডিএনএ পলিমারেজ 1টা একটা মনোমেরিক প্রোটিন। মনোমেরিক প্রোটিন মানে এর একটাই একটাই পলিপেপটাইড চেন দিয়ে তৈরি, মানে একটা সিঙ্গেল পলিপেপটাইড চেন, অ্যামাইনো অ্যাসিডের লম্বা একটা চেন। এই ডিএনএ পলিমারেজ 1-এর যে মলিকিউলার ওয়েট, সেটা হচ্ছে 103 কিলো ডাল্টন, 103 কেডি, কিলো ডাল্টন। আমাদের এটা মনে না রাখলেও চলবে, একটা ইনফরমেশন দেওয়ার জন্য আমি এত ডিটেলে বলছি। এই যে প্রোটিন চেনটা বা পলিপেপটাইডটা, এনজাইম তো প্রোটিনেশিয়াস ইন নেচার, তাহলে এই এনজাইমটা যেটা প্রোটিন, এই প্রোটিনটাকে যদি প্রোটিওলাইটিক এনজাইম দিয়ে ট্রিট করা হয়, তাহলে এটা দুটো টুকরে ভেঙে যায়। প্রোটিওলাইটিক এনজাইম দিলে এটা ভেঙে যাবে, প্রোটিনকে ভাঙাতে দুটো টুকরে ভেঙে যায়। একটা টুকরো হচ্ছে বড় টুকরো, যেটা 68 কিলো ডাল্টন, আর একটা ছোটো টুকরে ভাঙে, এই ছোটো টুকরোটা হচ্ছে 35 কিলো ডাল্টন। যোগ করে দেখো, দুটো যোগ করে 103 কিলো ডাল্টন হয়। এই যে লার্জার যে ফ্র্যাগমেন্ট বা বড় যে ফ্র্যাগমেন্ট, এই বড় ফ্র্যাগমেন্টের একটা নাম আছে, একে বলা হয় ক্লেনো ফ্র্যাগমেন্ট। এটা একটা ইম্পর্টেন্ট নিটের কোয়েশ্চেন, যদি শক্ত হয় কোয়েশ্চেন তাহলে এই ধরনের কোয়েশ্চেন আসতে পারে, যে ক্লেনো ফ্র্যাগমেন্ট কোন এনজাইমের পার্ট? ডিএনএ পলিমারেজ 1-এর পার্ট, মনে থাকবে ক্লেনো ফ্র্যাগমেন্ট। ডিএনএ পলিমারেজের 3টে বৈশিষ্ট্য আছে, 3 রকমের কাজ করতে পারে। প্রথম কাজ কি পারে?
ওর 5 প্রাইম টু 3 প্রাইম পলিমারেজ অ্যাক্টিভিটি আছে। এই 5 প্রাইম টু 3 প্রাইম পলিমারেজ অ্যাক্টিভিটি ব্যাপারটা কি? সেটা হচ্ছে নতুন যে পলিমার বা নতুন যে নিউক্লিওটাইডের চেন তৈরি হবে, সবসময় জেনে রাখো যে কোনো ক্ষেত্রে ডিএনএ তৈরি হওয়ার সময় হোক বা আরএনএ তৈরি হওয়ার সময় হোক, এই যে নিউক্লিওটাইডের চেনের যে গ্রোথটা হয়, সবসময় গ্রোথটা হয় 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে। 5 প্রাইম 3 প্রাইম এই ব্যাপারগুলো যদি মনে না থাকে, নিউক্লিক অ্যাসিডের ভিডিও ক্লাস 11-এর অবশ্যই দেখে নেবে। তাহলে 5 প্রাইম টু 3 মানে 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে চেনটাকেও বড় করতে পারে। তাহলে 5 প্রাইম টু 3 প্রাইম পলিমারেজ অ্যাক্টিভিটি এর আছে। নেক্সট আর কোন বৈশিষ্ট্য আছে? 3 প্রাইম টু 5 প্রাইম এক্সো নিউক্লিয়েজ অ্যাক্টিভিটি। এটা আবার কি জিনিস? প্রথমে বলি যে এই নিউক্লিয়েজ অ্যাক্টিভিটি কি। নিউক্লিয়েজ মানে যে নিউক্লিক অ্যাসিডকে কাটতে পারে বা ভাঙতে পারে। এটা ধরো একটা নিউক্লিক অ্যাসিডের চেন, আমি আপাতত সিঙ্গেল স্ট্র্যান্ড রাখলাম, ধরো এটা একটা চেন। এবারে এই চেনের যদি মাঝখান থেকে কেউ কাটতে পারে তো তাকে বলা হয় এন্ডোনিউক্লিয়েজ অ্যাক্টিভিটি। আর যদি মাঝখান থেকে না হয় কোনো প্রান্ত থেকে কাটতে পারে, ধরো এটা হচ্ছে 5 প্রাইম এন্ড, এটা হচ্ছে 3 প্রাইম এন্ড, পরপর নিউক্লিওটাইড, ফার্স্ট নিউক্লিওটাইড, সেকেন্ড নিউক্লিওটাইড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ, সেভেন্থ, এইথ, নাইনথ, 10th, ধরো পরপর নিউক্লিওটাইড। তাহলে মাঝখান দিয়ে কাটতে পারলে তাকে বলা হয় এন্ডোনিউক্লিয়েজ অ্যাক্টিভিটি। এদের কিন্তু এন্ডোনিউক্লিয়েজ অ্যাক্টিভিটি নেই, এ মাঝখান দিয়ে কাটতে পারে না। 3 প্রাইম টু 5 প্রাইম এক্সোনিউক্লিয়েজ অ্যাক্টিভিটি, তার মানে ও প্রান্ত থেকে কাটতে পারে 3 প্রাইম থেকে 5 প্রাইমের দিকে। ধরো এটাকে কেটে দিল, এটাকে কাটার পর আবার একে কাটলো, তো এরকম এদিক থেকে একটা একটা করে কাটতে কাটতেও 3 প্রাইম থেকে 5 প্রাইমের দিকে আসতে পারে। তাই একে আমরা বলি 3 প্রাইম টু 5 প্রাইম এক্সোনিউক্লিয়েজ অ্যাক্টিভিটি। তো এই দুটো অ্যাক্টিভিটি বোঝা গেছে। 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে চেনকে লম্বা করতে পারে এক এক করে, আর 3 প্রাইম থেকে 5 প্রাইমের দিকে মানে উল্টো দিকে একটা একটা করে কাটতে পারে। তো এই দুটো অ্যাক্টিভিটি কিন্তু আমরা ডিএনএ পলিমারেজ 2, ডিএনএ পলিমারেজ 3 দুজনের ক্ষেত্রেই দেখতে পাবো। মানে এই পল 1, পল 2, পল 3 এই তিনজনেরই কিন্তু এই দুটো বৈশিষ্ট্য আছে। আমি এখন একটা 3 নম্বর বৈশিষ্ট্য লিখব, যেটা সব থেকে ইম্পর্টেন্ট, যেটা শুধুমাত্র কিন্তু ডিএনএ পলিমারেজ 1-এরই আছে, পল 2 বা পল 3 কারোর কিন্তু নেই। এটা স্টার মেরে লিখে রাখো। এটা হচ্ছে 5 প্রাইম টু 3 প্রাইম এক্সোনিউক্লিয়েজ অ্যাক্টিভিটি। 5 প্রাইম টু 3 প্রাইম এক্সোনিউক্লিয়েজ অ্যাক্টিভিটি, তার মানে 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে একটা একটা করেও নিউক্লিওটাইড কাটতে 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 এগোতে পারে। এটা স্ক্রিনশট নিয়ে নাও, আমি মুছে দেবো, মুছে দিয়ে আমি পরের ডিএনএ পলিমারেজে আসছি। নিশ্চয়ই হয়ে গেছে? ওকে, তাহলে এই হচ্ছে ডিএনএ পলিমারেজ 1। এখান থেকে তাহলে নিটের কোন কোন প্রশ্ন হতে পারে? কর্নবার্গ এনজাইম নিটের প্রশ্ন, ক্লেনো ফ্র্যাগমেন্ট নিটের প্রশ্ন, 5 প্রাইম টু 3 প্রাইম এক্সোনিউক্লিয়েজ অ্যাক্টিভিটি কোন ডিএনএ পলিমারেজের থাকে বলে ধরো অনেকগুলো অপশান দিল, অবশ্যই ডিএনএ পলিমারেজ 1। এই এক্সোনিউক্লিয়েজ অ্যাক্টিভিটি কিন্তু আর কারোর নেই। ক্লিয়ার? নেক্সট চলে আসে ডিএনএ পলিমারেজ 2। এটাও একটা মনোমেরিক প্রোটিন, এর সম্বন্ধে একদমই পড়তে হবে না, কারণ ডিএনএ রেপ্লিকেশানে এর খুব একটা ভূমিকা নেই। এরা ডিএনএ রিপেয়ারে এদের রোল আছে। যদি কখনো ডিএনএ কোনো ড্যামেজ হয়, ছোটোখাটো কোনো রিপেয়ার করতে হবে, সেক্ষেত্রে এদের কাজ আছে। এদের নর্মাল যে আমরা প্রসেসটা এখন পড়বো তাতে এদের কোনো ভূমিকা পাবো না। আর ডিএনএ পলিমারেজ 3 সম্বন্ধে আমি একটু বলবো, জায়গাটা মুছে দিচ্ছি আমি। ডিএনএ পলিমারেজ 3 কিন্তু খুব বড় সাইজের একটা স্ট্রাকচার। এতে 10 রকমের কিন্তু পলিপেপটাইড চেন থাকে। তাহলে ডিএনএ পলিমারেজ 3 কিন্তু 10 রকমের পলিপেপটাইড চেন দিয়ে এর স্ট্রাকচার তৈরি হয়। 10 রকমের। কি কি পারলে মনে রাখবে? আলফা, এপসাইলন, থিটা, বিটা, টাউ, গামা, ডেল্টা, ডেল্টা প্রাইম, কাই, সাই। মনে থাকবে? তাহলে 10 রকমের সাব ইউনিট নিয়ে কিন্তু ডিএনএ পলিমারেজ 3 তৈরি হয়। আলফা, এপসাইলন, থিটা, বিটা, টাউ, গামা, ডেল্টা, ডেল্টা প্রাইম, কাই, সাই। এর মধ্যে জেনে রাখো আলফা, এপসাইলন, থিটা এই তিনজন তৈরি করে কোর পলিমারেজ। মানে আসল যে কাজটা করবে পলিমার যে তৈরি করবে সেই কাজটা করা হচ্ছে এই আলফা, এপসাইলন, থিটা, এদেরকে একসঙ্গে বলা হয় কোর পলিমারেজ। বিটা কি করে? বিটা স্লাইডিং ক্ল্যাম্প হিসেবে কাজ করে। এটাও কিন্তু নিটের কোয়েশ্চেন। যদি কখনো নিটের কোয়েশ্চেন কঠিন হয়, খুব টাফ কোয়েশ্চেন হয়, আউট অফ এনসিইআরটি কোয়েশ্চেন হয়, এই কোয়েশ্চেনগুলো আসবে যেগুলো আমি এখন বলছি। তাহলে বিটা, এটা মনে রাখবে, বিটা কিন্তু স্লাইডিং ক্ল্যাম্প রূপে কাজ করে। আমি স্লাইডিং ক্ল্যাম্পকে একটু পরে বলছি। নেক্সট টাউ কি করে? টাউ ডাইমেরাইজেশন অফ কোর, ডাইমেরাইজেশন অফ
কোর পলিমারেজে হেল্প করে, এটাও আমি পরে বলছি। ডাইমেরাইজেশন অফ কোর, এগুলো নর্মাল বোর্ডের পরীক্ষায় লাগবে না, নিটের কোয়েশ্চেন কঠিন হলে তখন কিন্তু এইসব কোয়েশ্চেনই তোমাদের ম্যাটার করে যাবে, এগুলো কেউ পারবে না। আর বাকি যে 5টা সাব ইউনিট মানে গামা, ডেল্টা, ডেল্টা প্রাইম, কাই এবং সাই, এই 5জন মিলে তৈরি করে হচ্ছে ক্ল্যাম্প লোডার, স্লাইডিং ক্ল্যাম্পকে লোড করতে হেল্প করে। এইগুলো জাস্ট লিখে রাখো, আমি একটু পরে প্রসেস পড়ানোর সময় যদি মনে হয় বলার মতো আমি বলে দিচ্ছি। এত অবধি ক্লিয়ার? তাহলে ডিএনএ পল 1, ডিএনএ পল 2, ডিএনএ পল 3, রেপ্লিকেশনটা মেনলি করবে ডিএনএ পলিমারেজ 3 এনজাইম। ওকে, ডিএনএ পলিমারেজ 1টা কখন কাজে লাগবে আমি পরে আসছি, খালি 1-এর ওই স্পেশাল বৈশিষ্ট্যটা মনে রাখবে যে 5' to 3' এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি শুধুমাত্র ডিএনএ পলিমারেজ 1-এর আছে। এত অবধি ক্লিয়ার? একটা স্ক্রিনশট নিয়ে নাও, আমি তাহলে এই দিকটা মুছে দেবো। হয়েছে? এবার তাহলে আমি আসি প্রসেসটার দিকে। আমি এতক্ষণ ধরে ডিএনএ পলিমারেজ 1, 2, 3 এর কী কী করতে পারে বললাম। এরা একটা জিনিস করতে পারে না। এরা কি করতে পারে না? এরা যতক্ষণ পর্যন্ত না 3' OH এন্ড পাবে এরা প্রসেসটাকে শুরু করতে পারে না। তার মানে এখান থেকে যে প্রথম নিউক্লিওটাইডটা আসবে সেই প্রথমটাকে এরা আনতে পারে না যতক্ষণ না 3' OH এন্ড পাবে। এটা মনে থাকবে, সে ডিএনএ পলিমারেজ 1 হোক, 2 হোক বা 3 হোক, এরা কিন্তু প্রসেসটাকে শুরু করতে পারে না। তাহলে এখন প্রসেসটা শুরু করতে হবে। শুরু করার জন্য প্রথমে একটা এনজাইম আসে যার নাম হচ্ছে প্রাইমেজ এনজাইম। ও এসে কি করে, ছোট্ট 10 থেকে 12 নিউক্লিওটাইড লং একটা আরএনএ প্রাইমার তৈরি করে। এখানে কিন্তু এসএসবি প্রোটিন ছিল, যেই মুহূর্তে নিউক্লিওটাইড এসে যুক্ত হয় এখানে এবং এটার সঙ্গে তো এই স্ট্র্যান্ডের মধ্যে হাইড্রোজেন বন্ড হবে রে বাবা, তখন কিন্তু এখান থেকে এসএসবি প্রোটিনগুলো খুলে খুলে বেরিয়ে যায়। ক্লিয়ার? এসএসবি প্রোটিন কিন্তু বাইন্ড করে থাকলে কি করে হাইড্রোজেন বন্ড হবে, ওরা তো প্রতিহত করে হাইড্রোজেন বন্ড, তাই না? তাহলে এখান থেকেও কিন্তু এরা আস্তে আস্তে খুলে বেরিয়ে যাবে। ওকে, তাহলে এখানে একটা 10 থেকে 12 নিউক্লিওটাইড লং একটা আরএনএ চেন তৈরি হয়। চেনের গ্রোথ কোন দিক থেকে কোন দিকে হবে আমি বহুবার বলেছি যে সবসময় চেনের গ্রোথ কিন্তু এদিক থেকে এদিকে, মানে 5' থেকে 3'-এর দিকে। তাহলে এর ক্ষেত্রে এটা 5', এটা 3'। কেন? কারণ এই যে টেমপ্লেট এর তো এটা 3', এটা 5', এর এটা 5', এটা 3'। তাহলে এর এগেনস্টে যে স্ট্র্যান্ড তৈরি হবে তার এটা 5', এটা 3'। ক্লিয়ার? তাহলে এই যে স্ট্র্যান্ডটা তৈরি করলো কোন এনজাইম তৈরি করলো? তাহলে এই এনজাইমটার নাম কি? এই এনজাইমটার নাম হচ্ছে প্রাইমেজ এনজাইম। এই প্রাইমেজ এনজাইম যে ছোট্ট 10 থেকে 12 নিউক্লিওটাইড লং, আমি সবুজ রং দিয়ে এঁকেছি এখানে, যে তৈরি করলো, এই স্ট্রাকচারটাকে আমরা কি বলবো? এই স্ট্রাকচারটাকে আমরা বলবো আরএনএ প্রাইমার। তাহলে আরএনএ প্রাইমারটা বেসিক্যালি 8 থেকে 10 নিউক্লিওটাইড লম্বা আরএনএ চেন। তাহলে আরএনএর পলিমার তৈরি করলো। তাহলে প্রাইমেজটা এক ধরনের কি, কোন এনজাইম? প্রাইমেজটা এক ধরনের ডিএনএ পলিমারেজ না আরএনএ পলিমারেজ। তাহলে প্রাইমেজ এনজাইমটা কিন্তু এক ধরনের আরএনএ পলিমারেজ, ও ছোট্ট আরএনএর পলিমার তৈরি করতে পারে। এবং এই যে নিউক্লিওটাইডগুলো যে পরপর আসবে এখানে, কার পরে কোন নিউক্লিওটাইড আসবে কার উপর নির্ভর করবে? এই টেমপ্লেট ডিএনএর মধ্যে কীরকম সিকোয়েন্স তার উপর নির্ভর করবে। তাহলে ডিএনএর ওপর নির্ভর করেই এরা নিউক্লিওটাইডকে পরপর নিয়ে আসছে। তাহলে এই প্রাইমেজ হচ্ছে এক ধরনের ডিএনএ ডাইরেক্টেড আরএনএ পলিমারেজ এনজাইম। বোঝা গেল? কারণ ডিএনএর ডিরেকশন অনুযায়ী কিন্তু ও নির্দিষ্ট নিউক্লিওটাইড পরপর নিয়ে আসছে। তাহলে যেই মুহূর্তে 8 থেকে 10 নিউক্লিওটাইড লং আরএনএ চেন তৈরি হয়ে গেল, তাহলে এই যে 3' এন্ড চলে এলো, 3' OH এন্ড চলে এলো। এত অবধি ক্লিয়ার? তাহলে 3' OH এন্ড যদি চলে আসে তাহলে এখন নিশ্চয়ই আর ডিএনএ পলিমারেজের কোনো সমস্যা নেই। ডিএনএ পলিমারেজ তাহলে এই চেনকে লম্বা করতেই পারবে। তাহলে আমরা এই ছবিটা, এর পরের স্টেপের ছবিটা আঁকি। এর পরের স্টেপের ছবিটা কেমন হবে? তাহলে এই আগের স্টেপে আমাদের এই ছিল, হেলিকেজ যেমন থাকার তেমন আছে, টোপোআইসোমারেজ 2 বা গাইডেজ যেমন থাকার তেমন আছে। এখানে তাহলে এই তৈরি হয়েছে প্রাইমার। এখানে কিন্তু অবশ্যই হাইড্রোজেন বন্ড আছে, আমি আর হাইড্রোজেন বন্ড বারবার আঁকছি না। এবার কি করবে? পলিমারেজ আসবে, পলিমারেজ এসে এই 3' OH এন্ডকে আস্তে আস্তে বড় করতে শুরু করবে। তাহলে এই যে নতুন নিউক্লিওটাইডগুলো পরপর যুক্ত হচ্ছে, তাহলে এখন কোন এনজাইম কাজ করছে? এখানে
পলিমারেজ। কোন পলিমারেজ? এখন যে লাল দিয়ে আমি আঁকলাম এই যে পলিমার তৈরি হচ্ছে নিউক্লিওটাইডে, এটা কি আরএনএ? না, এটা ডিএনএ। তাহলে এটা কোন পলিমারেজ কাজ করছে? এটা কাজ করছে ডিএনএ পলিমারেজ। ডিএনএ পলিমারেজ তো বললাম 3 রকম, এটা কোন ডিএনএ পলিমারেজ? ডিএনএ পলিমারেজ 3। ক্লিয়ার? তাহলে ডিএনএ পলিমারেজ 3 কাজ করছে। ছবিটা এঁকে নাও পরপর, কিন্তু আমি এখন অনেকগুলো ছবি আঁকবো পরপর পরপর। ওকে, এত অবধি ক্লিয়ার? এবার তাহলে আমরা দেখে নিই যে ব্যাপারটা কি এত ইজিলি হয়। আচ্ছা, আমি আরেকটু বলে নিই, তারপর আমি আসছি। তাহলে এবার দেখো, এই এতক্ষণ যে পলিমারেজ এই পলিমারটা তৈরি করছে ডিএনএর, এখানেও যে নিউক্লিওটাইডগুলো পরপর পরপর আসছে, কার নির্দেশে আসছে? ডিএনএ টেমপ্লেটের নির্দেশেই আসছে। তাহলে ডিএনএ পলিমারেজ 3 যে কাজ করছে, বা ডিএনএ পলিমারেজ যে কাজ করছে, ডিএনএর ডিরেকশন অনুযায়ী কাজ করছে। তাহলে এদেরকে আমরা কি বলবো? ডিএনএ ডাইরেক্টেড ডিএনএ পলিমারেজ। ক্লিয়ার? প্রাইমেসকে যেমন বললাম ডিএনএ ডাইরেক্টেড আরএনএ পলিমারেজ, এদেরকে বলবো ডিএনএ ডাইরেক্টেড ডিএনএ পলিমারেজ। ক্লিয়ার? এবার এতক্ষণ কি এই হেলিকেসটা এখানেই বসে আছে, নাকি ও হাইড্রোজেন বন্ড ভাঙতে ভাঙতে আরও এগিয়ে গেছে? ও আরও এগিয়ে গেছে। তাহলে ও যদি হাইড্রোজেন বন্ড ভাঙতে ভাঙতে আরও এগিয়ে যায়, তাহলে ছবিটা কেমন হবে? আমি ওপরের ছবিটা মুছে এখানটা আঁকছি, তোমরা কিন্তু এর নিচে আঁকবে। তার মানে এর পরের স্টেপটা তোমরা নিচে আঁকবে তোমাদের খাতায় বা পরের পেজে আঁকবে। আমি এই ছবিটা এখানে আঁকছি। তাহলে এই ছবিটা এখন নিশ্চয়ই এরকম হয়ে গেছে। ঠিক? এই 5 প্রাইম, এই 3 প্রাইম, এই 3 প্রাইম, এই 5 প্রাইম। এখানে এই প্রাইমার ছিল, এখানে এই প্রাইমার ছিল। ডিএনএ পলিমারেজ একে লম্বা করতে করতে এত অবধি এসেছিল, এর ক্ষেত্রে লম্বা করতে করতে এত অবধি এসেছিল। ঠিক? তাহলে নতুন যে চেনটা তৈরি হচ্ছে তার তাহলে এটা 5 প্রাইম এন্ড, এটা 3 প্রাইম এন্ড, এর ক্ষেত্রে এটা 5 প্রাইম এন্ড, এটা 3 প্রাইম এন্ড। তাহলে পলিমারেজগুলো কোথায় ছিল? এর পলিমারেজটা এখানে ছিল, এদিকে এগোচ্ছিল তো। এর পলিমারেজটা এখানে ছিল, এদিকে এগোচ্ছিল। কিন্তু এখন ডিএনএটা ওপেন হয়েছে এদিকে, হেলিকেসটা এখন এখানে চলে এসছে, টোপোআইসোমারেজ এখানে আছে। এই পলিমারেজটা এগোচ্ছিল এদিকে, ডিএনএটা ওপেন হয়েছে এদিকে। তাহলে এর কোনো সমস্যা আছে? এর তো কোনো সমস্যা নেই। এ নতুন টেমপ্লেট পেয়ে গেল, এ তাকে কপি করে করে এই চেনকে আরও লম্বা করে যাবে, কোনো সমস্যা নেই। তাহলে এই পলিমারেজ এখানে চলে এসছে, এই ডিএনএ চেন আরও লম্বা হয়ে গেছে। কিন্তু ঝামেলায় পড়লো দেখো এ, কারণ এ যাচ্ছিল এদিকে, ডিএনএ ওপেন হয়েছে উল্টো দিকে। তাহলে একে তো এখান থেকে খুলে আবার এখানে আসতে হবে, হয়ে আবার প্রসেসটা শুরু করতে হবে। কিন্তু আমি তো বললাম যে ডিএনএ পলিমারেজ প্রসেসটা শুরু করতে পারে না যতক্ষণ পর্যন্ত না একটা 3 প্রাইম OH এন্ড পায়। তাহলে এখানে কিন্তু প্রাইমেজ এনজাইমকে আবার আসতে হবে, আবার একটা প্রাইমার তৈরি করতে হবে। প্রাইমার তৈরি করার পর কিন্তু এই পলিমারেজ আবার একে লম্বা করবে, লাস্টে গ্যাপ থাকবে। লাস্ট যে বন্ডটা 3 প্রাইম 5 প্রাইম ফসফোডাইএস্টার লিঙ্কেজ, সেটা কিন্তু তৈরি করতে পারে না, একটা গ্যাপ থেকে যাবে। ওকে, তাহলে মজার জিনিস দেখো, এইটা তাহলে আবার এটা 5 প্রাইম, এটা 3 প্রাইম। তাহলে এক্ষেত্রে রেপ্লিকেশনটা একদম কন্টিনিউয়াসলি হচ্ছে, কোনো থামছে না। কিন্তু এখানে একবার হচ্ছে, আবার থামছে, আবার প্রাইমেজ আসছে, আবার প্রাইমার তৈরি করছে, আবার হচ্ছে। এ আরও যদি ওপেন হয় এদিকে, এর কোনো সমস্যা নেই, এ এগিয়ে যাবে। এখানে আবার পলিমারেজ গিয়ে আবার প্রাইমেজ হেল্প করবে, তবে শুরু করবে। তাহলে এক্ষেত্রে এই স্ট্র্যান্ডে রেপ্লিকেশনটা কন্টিনিউয়াসলি হচ্ছে, কিন্তু এখানে আটকে আটকে হচ্ছে, ডিসকন্টিনিউয়াসলি হচ্ছে। তাহলে রেপ্লিকেশনকে আমরা কি বলবো? রেপ্লিকেশন ইজ এ সেমি ডিসকন্টিনিউয়াস প্রসেস। কেন বোঝা গেল রেপ্লিকেশন সেমি ডিসকন্টিনিউয়াস প্রসেস? কারণ একটা স্ট্র্যান্ডের রেপ্লিকেশন হয় কন্টিনিউয়াসলি, আরেকটা স্ট্র্যান্ডের রেপ্লিকেশন হয় ডিসকন্টিনিউয়াসলি। তাই আমরা একে বলি সেমি ডিসকন্টিনিউয়াস প্রসেস। এত অবধি ক্লিয়ার? এই স্ট্র্যান্ডটার রেপ্লিকেশন ফাস্ট হবে নাকি এই স্ট্র্যান্ডটার রেপ্লিকেশন ফাস্ট হবে? অবশ্যই এটা ফাস্ট, এখানে কোনো থামছে না, এখানে বারবার থামছে। তাই আমরা এই স্ট্র্যান্ডটাকে বলবো লিডিং স্ট্র্যান্ড। লিড করবে, তাই একে আমরা বলবো লিডিং স্ট্র্যান্ড। কিন্তু এদেরকে আমরা কি বলবো? ল্যাগিং স্ট্র্যান্ড, তাই না? এরা পিছিয়ে থাকবে, এদের রেপ্লিকেশন কিন্তু একটু পরে হবে, স্লাইড ডিলে হবে। ল্যাগিং স্ট্র্যান্ডের রেপ্লিকেশন দেখো ফ্র্যাগমেন্টেড ম্যানারে হয়, এটা একটা টুকরো, এটা একটা টুকরো, আরও ওপেন হলে আরও টুকরো তৈরি হবে, এবং প্রত্যেকটা টুকরোর একটা করে নির্দিষ্ট RNA প্রাইমার আছে, তাই না? তো এই প্রত্যেকটা টুকরোকে কি বলা হয়? এই প্রত্যেকটা টুকরোর নাম আছে একটা, এই টুকরোগুলোকে বলা হয় ওকাজাকি ফ্র্যাগমেন্ট। ওকে, একজন জাপানিজ সায়েন্টিস্ট যার নাম হচ্ছে রেইজি ওকাজাকি,
রেইজি ওকাজাকি, তার নাম অনুসারে এই ফ্র্যাগমেন্টগুলোকে বলা হয় ওকাজাকি ফ্র্যাগমেন্ট। তাহলে পরীক্ষায় কিন্তু আসবে কোয়েশ্চেন, হোয়াট ইজ লিডিং স্ট্র্যান্ড, হোয়াট ইজ ল্যাগিং স্ট্র্যান্ড, হোয়াট ইজ ওকাজাকি ফ্র্যাগমেন্ট। ক্লিয়ার? ওকাজাকি ফ্র্যাগমেন্ট এত অবধি ক্লিয়ার? এবারে আমি যে পলিমারেজ বললাম না, পলিমারেজের অনেকগুলো সাব ইউনিট, তার কী কাজ, সেই ব্যাপারটা আমি বলি। রেপ্লিকেশন এত ইজিলি এরমভাবে হয় না, একটু একটু কঠিনভাবেই হয়, মানে ডিএনএ তো এরকম স্ট্রেট না, তো রেপ্লিকেশনটা একটু অন্যরকমভাবে হয়। কীরমভাবে হয়? ধরো এই যে আমাদের ছবি, ধরো এরকম, এই দিকটা যদি আমরা দেখি, এরকম ডিএনএটা এরকম পেঁচিয়ে যায়, এরকম পেঁচিয়ে যায়। ওকে, অত ডিটেলে বলছি না, জাস্ট একটু বোঝার জন্য। 5 প্রাইম, এটা 3 প্রাইম, এটা 3 প্রাইম, এটা 5 প্রাইম। এখানে তাহলে কি হয়েছিল? এই একটাই আরএনএ প্রাইমার, সেই আরএনএ প্রাইমারটাকে লম্বা করে যাচ্ছে। কে লম্বা করে যাচ্ছে? এই হচ্ছে পলিমারেজ। এই পলিমারেজের মধ্যে বললাম না অনেক সাব ইউনিট আছে, তাহলে এইটা ধরো মেন, এটা হচ্ছে কোরটা। ওকে, এটা হচ্ছে কোর পলিমারেজ। এই কোর পলিমারেজটা এই যে ডিএনএ টেমপ্লেটের ওপর দিয়ে স্মুথলি মুভ করবে, তার জন্য তাকে গাইড করে একটা সাব ইউনিট, এটা হচ্ছে ওই বিটা। তাই একে বলা হয় বিটা ক্ল্যাম্প। ক্ল্যাম্পের মতো কাজ করে, মানে ডিএনএর ওপর একে ধরে রাখতে হেল্প করে। আর এই বিটা ক্ল্যাম্পকে এখানে বাইন্ড করাতে হেল্প করে ওই গামা, ডেল্টা, ডেল্টা প্রাইম, কাই, সাই, তাই ওদেরকে বলা হয় ক্ল্যাম্প লোডার। আর এইটার মধ্যে কে কে আছে? এটা হচ্ছে কোর পলিমারেজ, সবুজ দিয়ে যে আঁকলাম। তাহলে এটার মধ্যে কে কে আছে? আলফা, এপসাইলন এবং থিটা। ক্ল্যাম্প বুঝে গেলে, ক্ল্যাম্প লোডারগুলোও বুঝে গেলে, এদের সঙ্গেই থাকে। টাউটা আমি বলছি। এবারে এখানে এরমভাবে হয় রেপ্লিকেশন। ধরো এই একটা প্রাইমার, ওকে, এখানে একটা প্রাইমার ছিল, তার রেপ্লিকেশান হয়ে গেছে, এখন এই প্রাইমারটার রেপ্লিকেশান চলছে। তাহলে এটার পলিমারেজটা এরম জায়গায় আছে, এর পলিমারেজটা, তাহলে এটা হচ্ছে এই পলিমারেজের কোর, এটা হচ্ছে তার স্লাইডিং ক্ল্যাম্প। এই দুটো কোর পলিমারেজকে একে অপরের সঙ্গে ধরে রাখতে হেল্প করে হচ্ছে টাউ। বোঝা যাচ্ছে? তাহলে টাউয়ে মনে আছে ডাইমেরাইজেশন অফ কোর বলেছিলাম, তাহলে দুটো কোর পলিমারেজের ডাইমারকে হোল্ড করে রাখতে সাহায্য করে টাউ। তো এই যেখানে ল্যাগিং স্ট্র্যান্ড, সেখানে কিন্তু এরকম ডিএনএটা ফোল্ড হয়ে রেপ্লিকেশন হয়, মানে এই যে এর থেকে আলাদা হয়ে যায় এরকম ভাবার কোনো কারণ নেই। আমি যেখানে বললাম না যে পলিমারেজটা এখানে আছে, ও এখান থেকে খুলে আসবে আবার এখানে গিয়ে বাইন্ড করবে, ওরকম না। এই জায়গাটা ফোল্ড হয়ে থাকার ফলে এই পলিমারেজ আর ওই পলিমারেজ মোটামুটি মানে গায়ে লেগে থাকে। বোঝা গেছে? এত ডিটেল লাগবে না তোমাদের। তো এইটা বলার জন্যই, তাহলে কোন সাব ইউনিটের কী কাজ এটা বলার জন্য আমি এই ব্যাপারটা বললাম। ক্লিয়ার? একটা স্ক্রিনশট নিয়ে নাও, মুছে দেবো আমি। ওকে, তাহলে আমাদের লিডিং স্ট্র্যান্ড, ল্যাগিং স্ট্র্যান্ড, ওকাজাকি ফ্র্যাগমেন্ট, এই ব্যাপারগুলো পুরো বোঝা হয়ে গেছে। তাহলে প্রসেস চলছে, কোনো অসুবিধা নেই। তাহলে এখন হচ্ছে এলংগেশন চলছে। ইনিশিয়েশন কত অবধি? ইনিশিয়েশন প্রথম পার্টটা, যে প্রাইমার তৈরি হলো, প্রাইমার তৈরি হওয়ার পর জাস্ট ডিএনএ পলিমারেজ 3 এসে প্রসেসটা শুরু করলো, ওটা ছিল ইনিশিয়েশন। এখন দেখো এলংগেশন চলছে, এই আরও এগোবে, আরও ওপেন হবে, এ স্মুথলি চলবে, এখানে আবার ফ্র্যাগমেন্ট তৈরি হবে। এরকম করতে করতে একদম লাস্টে এরকম একটা সিচুয়েশান আসবে যে পুরো ডিএনএটার ধরো রেপ্লিকেশন হয়ে গেছে। তাহলে তখন এই অবস্থা নিশ্চয়ই সব পুরোটা ওপেন হয়ে গেছে, এই 5 প্রাইম, এই 3 প্রাইম, এই 3 প্রাইম, এই 5 প্রাইম। তাহলে এই ক্ষেত্রে একটাই সেই প্রাইমার তৈরি হয়েছিল এবং সেই প্রাইমারটা এলংগেশন হতে 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 একদম এন্ড অবধি চলে এসছে, পলিমারেজটা এখানে শেষ হয়ে গেছে প্রসেস। কিন্তু এর ক্ষেত্রে এখানে প্রাইমার, এখানে প্রাইমার, এখানে প্রাইমার, অসংখ্য প্রাইমার তৈরি হয়েছে। প্রত্যেকটা প্রাইমার মানে অসংখ্য ওকাজাকি ফ্র্যাগমেন্ট আছে, গ্যাপ আছে কিন্তু লাস্টে। ওকে, তাহলে এর ক্ষেত্রে এই ধরো 5 প্রাইম এন্ড, এই হচ্ছে 3 প্রাইম এন্ড, আর এখানে প্রত্যেকটা ওকাজাকি ফ্র্যাগমেন্টের এটা 5 প্রাইম এন্ড, এটা 3 প্রাইম এন্ড, এর আবার শুরুটা 5 প্রাইম এন্ড, এই এন্ড 3 প্রাইম এন্ড, আবার এই শুরু 5 প্রাইম এন্ড, এই 3 প্রাইম এন্ড। তাহলে আমাদের কি রেপ্লিকেশন শেষ হয়ে গেল? একটা থেকে দুটো ডিএনএ তৈরি হয়ে গেল? প্রসেস অ্যান্সার হচ্ছে না, কারণ ডিএনএর মধ্যে আরএনএ স্ট্র্যান্ড ঢুকে আছে, তাহলে আবার এখানে গ্যাপও আছে ওকাজাকি ফ্র্যাগমেন্টের মাঝখানে, তাহলে এখনও হয়নি। তাহলে এবারে এই আরএনএ ফ্র্যাগমেন্টগুলোকে বাদ দিতে হবে। ওকে,
কে বাদ দেবে? বাদ দেওয়ার জন্য আমি বললাম কি নিউক্লিক অ্যাসিডের চেনকে, নিউক্লিওটাইড চেনকে কেটে বাদ দেওয়ার জন্য যে অ্যাক্টিভিটি তাকে কি বলে? নিউক্লিয়েজ অ্যাক্টিভিটি। এখানে প্রত্যেকটা চেনের দেখো একটা এন্ড ফ্রি আছে, 5 প্রাইম এন্ডটা ফ্রি, 5 প্রাইম এন্ড ফ্রি, 5 প্রাইম এন্ডটা ফ্রি, 5 প্রাইম এন্ডটা ফ্রি। তাহলে ফ্রি এন্ড দিয়ে কাটবে, তাহলে এখানে কোন অ্যাক্টিভিটি লাগবে? এন্ডোনিউক্লিয়েজ না এক্সোনিউক্লিয়েজ? তাহলে এখানে এক্সোনিউক্লিয়েজ অ্যাক্টিভিটি লাগবে। কাটতে হবে, কাটতে কাটতে এগোতে হবে, কোন দিক থেকে কোন দিকে এগোতে হবে? 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে এগোতে হবে। তাহলে কোন অ্যাক্টিভিটি লাগবে? 5 প্রাইম টু 3 প্রাইম এক্সোনিউক্লিয়েজ অ্যাক্টিভিটি। আমি বলেছি এই অ্যাক্টিভিটি একমাত্র কার আছে? ডিএনএ পলিমারেজ 1 এর আছে। তাহলে ডিএনএ পলিমারেজ 1 আসবে এবং একে কাটতে 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 এগোবে। তার সঙ্গে ওর তো পলিমারেজ অ্যাক্টিভিটিও আছে, ও কিন্তু ডিএনএ পলিমার তৈরি করে দেবে, ডিএনএ চেন। লাস্টে কিন্তু গ্যাপ থাকবে একটা। আবার এখানেও তাই, এখানেও তাই, এখানেও তাই। তাহলে আরএনএ প্রাইমারকে বাদ দেয় কে? প্রাইমারকে রিমুভ করে কে? প্রাইমার রিমুভালের কাজ করে ডিএনএ পলিমারেজ 1। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, প্রাইমার রিমুভাল কে করে? লাস্টে এই যে গ্যাপটা রয়ে গেল, এই গ্যাপটাকে জোড়ার জন্য আরেকটা এনজাইম আসে, তার নাম হচ্ছে এই লাস্ট যে 3 প্রাইম 5 প্রাইম ফসফোডাইএস্টার লিঙ্কেজ, এই গ্যাপকে জোড়ার জন্য এই ছোট্ট গ্যাপকে বলা হয় নিক। তাহলে এই নিককে জুড়তে হেল্প করে কোন এনজাইম? ডিএনএ লাইগেজ। মনে থাকবে? তাহলে ডিএনএ পলিমারেজ 1 এলো, প্রাইমার রিমুভ করলো, তার জায়গায় ডিএনএ চেন তৈরি করলো। ফাইনালি ওই ডিএনএ চেনগুলোর যে গ্যাপটা লাস্ট যে 3 প্রাইম 5 প্রাইম ফসফোডাইএস্টার লিঙ্কেজ তৈরি করলো, জুড়ে দিল ডিএনএ লাইগেজ। তাহলে এখন কিন্তু আমাদের এই ডিএনএর মধ্যে না কোনো গ্যাপ আছে, না কোনো আরএনএ চেন আছে। তাহলে একটা ডিএনএ থেকে দুটো ডিএনএ তৈরি হলো। তাহলে এখানেই আমাদের এটা হচ্ছে টার্মিনেশন প্রসেস। তাহলে ইনিশিয়েশন বুঝে গেছি, এলঙ্গেশন বুঝে গেছি, এই হচ্ছে টার্মিনেশন, বুঝে গেল? তাহলে এই হচ্ছে আমাদের রেপ্লিকেশন। আমরা পরের ভিডিওতে রেপ্লিকেশনটা যে সেমি কনজারভেটিভ মোডে হয়, মানে মোডস অফ রেপ্লিকেশন, সেটা নিয়ে আসবো এবং তার প্রমাণ নিয়ে আসবো। ওকে, এই ভিডিওতে এত অবধি, চলো।